সালাম আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। আচ্ছা, হ্যালো স্যার, হ্যালো। সবাই ভালো আছেন আপনারা? না ক্লিয়ার? রেশমা বলছেন, তুষার ক্লিয়ার। সবাই ভালো আছেন আশা করছি আপনারা। হাবিব হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করে দিয়েছি। কেমন আছেন স্যার? হাবিবকে আমি আনমিউট করে দিয়েছি। আহ আমি শুনতে পাচ্ছি না। জি আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্যার প্লিজ আনমিউট করবেন না, সবাই অনেক আননেসেসারি কথা বলে টাইম ওয়েস্ট করে। ওকে। আসলে ইট ইজ মাই ডিউটি টু লিসেন মাই স্টুডেন্টস হোয়াট দে সে। তো সেজন্য এটা আসলে আমার ডিউটি। কথা না বলে যে একবারে আমি শুধু পড়ালেখা করাবো, এটা আসলে একটু ইয়ে হয়ে যাবে, কারণ অনেক স্টুডেন্টেরই অনেক কোয়ারিজ থাকে, সেটা আসলে শোনাটাও আমার আসসালামু একটা আলাইকুম। দায়িত্বের মধ্যে পড়ে। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়ালেখা কেমন চলছে? জি স্যার, টেনশন স্যার, অনেকগুলো অনেক চাপ স্যার। এখানে এদিক দিয়ে নিবন্ধনের প্রেলি, এদিক দিয়ে ব্যাংক, এদিক দিয়ে বিসিএস, মানে অনেক চাপ স্যার। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, চাপের মধ্যেই জীবন, জীবন এর মধ্যেই চলতে হবে। হালিমা খাতুন আনমিউট করে দিয়েছে আপনাকে। শুনতে পাচ্ছেন স্যার? ওম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আম, আপনাদের ব্যাচে কি এর আগে আমার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ স্যার, প্রথম ক্লাসটা তো আপনারই ছিল। ক্লাসটা করেছি, খুব ভালো লেগেছে। আচ্ছা, সেকেন্ড ক্লাস কি আমি করাইনি? স্যার আমি আগের দিনের ক্লাসটা করলাম, নাউনটা, ওইটা আমি ফার্স্ট ক্লাস মানে আপনার। আপনাদের দুটো ক্লাস হয়েছে, দুটো ক্লাস হয়েছে? নাম স্যার আমি জানি না, সেটা আজকে মানে ওইটা আমি করছিলাম, নাউনের যে আচ্ছা আচ্ছা প্রকারভেদ ছিল। আচ্ছা, আর আপনাদের এটা একটা ক্লাস হয়েছে। আপনাদের ক্লাস কয়টা? আজকে সেকেন্ড ক্লাস, আর একটা ক্লাস হয়েছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ আজকে সেকেন্ড। আচ্ছা আমি আচ্ছা, সেটা। হ্যাঁ বুঝতে পেরেছি। না, এখানে হয়তোবা মিসম্যাচ হয়েছে, কোনো একটা মিসম্যাচ হয়েছে, কারণ আপনাদের আমি তো পুরনো মানে আপনারা তো আমার পুরনো স্টুডেন্ট। এখানে সামহাও একটা ব্যাচের কথা শুনলাম যেখানে নাকি অনেক ঝামেলা হয়েছে। আমি মানে আমি মনে করেছিলাম যে ওই ব্যাচটা নাকি আপনারা। ঝামেলা বলতে মানে আমি আসলে সময় দিতে পারি নাই সেই ব্যাচে, তো সেজন্য আর কি একটু তারা মন খারাপ করেছে। তো সেই ব্যাচ আপনারা নাকি, আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো আছেন আশা করছি, না? ওকে, ভেরি গুড। তো আমি আসলে ওই ব্যাচের প্ল্যান করে আপনাদের কন্টেন্টটা রেডি করেছি। Class- আসলে ওই ব্যাচের কন্টেন্ট মনে করে, ওই ব্যাচের ক্লাস মনে করে আসলে আমি আপনাদের যে কন্টেন্টটা আছে সেটা আজকে ইয়ে করছি। আমার পার্টস অফ স্পিচটা দেন। পার্টস অফ স্পিচ, এদের ক্লাস আমিই তো ছিলাম, এটা ওই ব্যাচ না। এটা ওই ব্যাচ না, পার্টস অফ স্পিচটা দেন। হ্যাঁ, বললো না যে ঝামেলা হয়েছে, ওইটা এটা ওই ব্যাচ না। আচ্ছা, আপনাদের সাথে আমার, তার মানে আপনারা শুরু থেকে আমার স্টুডেন্ট ছিলেন, তাই তো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন প্রীতি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। স্যার ওই অনেক স্টুডেন্ট হয়ে গেছে, যদি কোনো কিছু বলতে চাই বা হ্যাঁ কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, তাহলে অনেক সময় বলা যায় না, কারণ এত স্টুডেন্টের মাঝে চাপা পড়ে যায়। আচ্ছা হ্যাঁ আহ, বলেন। এখন এখন যে কথাটা আছে সেটা একটু বলতে পারেন আমাকে। আসলে ওইটাই আপনাদের। স্যার, ওইটাই বলতে চাইছিলাম আর কি। অনেকগুলা ক্লাসে আমি প্রশ্ন করতে চাইছি কিন্তু পারি নাই। আমি রাইজ হ্যান্ড করছি, আনমিউট করা হয় নাই, কারণ অনেক, আচ্ছা এটা আচ্ছা, তো হ্যাঁ অনেক স্বাভাবিক। স্টুডেন্ট তো, এটা 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 খুব স্বাভাবিক একটা জিনিস। স্যার তো ওইটার থেকে ব্যাচটা অল্প করে হয়তো আচ্ছা আচ্ছা, ছোট এটা ছোট। এটা তো একটা ব্যাচকে আবার কয় ব্যাচে ভাগ করা যায়, এটা আসলে এই ব্যাপারগুলো আসলে আমরা মানে টিচাররা ডিল করি না। এই ব্যাপারটা একটু সার্ভিসে বলবেন, যদি আপনার এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তো সেক্ষেত্রে সার্ভিস একটু জানানোর চেষ্টা করবেন কাইন্ডলি। এটা আসলে টিচাররা ডিল করে না ডিয়ার, এই জন্য একটু সার্ভিস জি স্যার। কথা বলবেন, ঠিক আছে? জি স্যার। জি ওকে ঠিক জি, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা তাহলে আজকের ক্লাসটাই শুরু করি, ঠিক আছে? তাহলে আজকের স্যার ক্লাস সময় আরো একটু বাড়ানো দরকার। হ্যাঁ, এটাও একটা ভালো কথা বলেছেন। এটা এই কথাটা বলেছেন হচ্ছে নাদিরা আক্তার, যে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমরা যেহেতু অনেক স্টুডেন্ট, আমাদের ক্লাস সময় আর একটু বাড়ানো দরকার। হ্যাঁ, এটা আমিও এগ্রি করি, কারণ অনেক স্টুডেন্টকে দেখা যায় যে আমি যদি স্পেস দিতে চাই তো আমার ক্লাসের একটু ঝামেলা হয়ে যায়।
তো এই ব্যাপারগুলো আপনাদের যে কোয়ারিজ গুলো আছে বা যে ইস্যুগুলো আছে সেগুলো একটু সার্ভিসে জানানোর চেষ্টা করবেন। তারা আশা করছে আপনাদের ফেভারে সবসময়, বিদ্যাবাড়ি সবসময় আপনাদের ফেভারে চিন্তা করবে। আপনারা একটু সার্ভিস ডিপার্টমেন্টে জানিয়ে ফেলবেন। আপাতত আপনাদের যে ক্লাস টাইম, তারপর ক্লাসের রুটিন, লেকচার শিট পেয়েছেন কিনা, এই জাতীয় যে কোয়ারিজ গুলো আছে, এই জাতীয় কোয়ারিজ কিন্তু আমি আসলে এগুলো ডিল করতে পারি না। হ্যাঁ, তো সেজন্য এগুলো আমাকে আসলে জিজ্ঞেস করে খুব একটা রেজাল্ট পাওয়া যাবে না। তো চলেন আজকে ক্লাসটায় চলে যাই। আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা পড়েছিলাম, আমরা পার্টস অফ স্পিচের নাউন পড়েছি, আমরা পার্টস অফ স্পিচের প্রোনাউন পড়েছিলাম, পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন পড়েছি। সব ভুলে গিয়েছেন না? অবশ্যই ভুলে গিয়েছেন। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছি? দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছেন সেটাই তো সন্ধ্যাবেলা মনে থাকে না। আর গত সপ্তাহে কি পড়েছেন সেটা আপনারা কিভাবে মনে রাখবেন? এজেন্সি কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এজেন্সিকে কি দেখতে পারেন আপনি? এজেন্সিকে কি দেখতে পারেন, ধরতে পারেন, ছুতে পারেন, অনুভব করতে পারেন? শুধু একটা মানে এটা একটা ফিলিং। এজেন্সি মানে কি? একটা টিম, একটা গ্রুপ। তো সেটা আপনি একটা মানে থাকে না, এটা একটা মানে এমন না যে এই জিনিসটাকে আপনি ভিজিবল, মানে আপনি যখন বলছেন যে আমার একটা এজেন্সি আছে, তো এটা ভিজিবল কিছু না। আপনাকে যদি বলা হয় তোমার এজেন্সি কোথায় দেখাও, তো আপনি দেখাতে পারবেন? বিল্ডিংটা দেখাতে পারবেন। সেই জন্য এজেন্সি হচ্ছে একটা সেন্সেশন, একটা ফিলিং, যে আপনার একটা সেন্স অফ কি বলে যে যে কোনো কিছু একটা ভিজিবিলিটি আছে আর কি। ঠিক আছে? হুজ দ্যাট এখানে আপনার কমেন্ট উপরে চলে গেল। আচ্ছা স্যার, আর্মি কোন নাউন? আর্মিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আচ্ছা যাই হোক, এখন যে কথাটা বলছি, আমরা নাউন প্রোনাউন পড়েছি, তার মানে নাউন প্রোনাউন মোটামুটি আপনাদের মনে আছে। যতটুকু এক্সপেক্ট করেছিলাম ভুলে যাবেন তার থেকে একটু কম ভুলেছেন, কিন্তু ভুলেছেন কিছুটা, সেটা আমি বিশ্বাস করছি। আপনারা না স্বীকার করলেও আমি কিছুটা বিশ্বাস করছি। দুপুরবেলা কি দিয়ে খেয়েছেন সেটা আমারই মনে থাকে না, আপনাদের কিভাবে পড়ালেখা মনে থাকবে, তাই না? তাহলে যেহেতু আমরা আজকে ক্লাস করব, ক্লাসের ফাঁকে ফাঁকে মানে ক্লাসের শেষে আমরা যখন কোয়েশ্চেন গুলো সলভ করব, তখন আমরা মানে মোটামুটি আবার লাস্ট ক্লাসের কিছুটা ফ্লেভার আমরা পেয়ে যাব। ঠিক আছে? তো সেজন্য সেটা নিয়ে টেনশন করার প্রয়োজন নাই যে আমরা কি পড়েছি কি না পড়েছি, এই জাতীয় যে জিনিসগুলো আছে। আর এর মধ্যে থেকে একটু গুড মর্নিং বলে নেই যারা ঘুমাচ্ছেন। আছেন তো মোটামুটি। আমি মোটামুটি কম স্টুডেন্ট দেখতে পাচ্ছি, আরো আপনারা তো অনেকেই আছেন, 293 জন, 96 জন। তো সেজন্য একটু চেষ্টা করবেন যেন ভিজিবিলিটি মেনটেন করা যায়। যেহেতু অনলাইনে আপনি আমাকে দেখছেন, আই শুড সি ইউ টু, মানে আমারও আপনার দেখা মানে আপনাকে দেখা উচিত। তো সেই জন্য এটা একটু চেষ্টা করবেন পড়ার টেবিলে বসে প্রপারলি ক্লাসটা করার জন্য। নয়তো আপনি মোবাইলে ক্লাসে কি বলে, একটা মোবাইল দিয়ে ক্লাস করছেন আর একটা মোবাইল দিয়ে আমাকে রেকর্ড করছেন, এটা হতে পারে তো, তাই না? আপনাদের তো রেকর্ডটা দেয়া হয়, মানে যাই হোক দুষ্টুমি করে বললাম তো, এই জন্য মানে আপনার একটু ক্লাসটা ঠিক মতো করার চেষ্টা করবেন আর কি। ঠিক আছে? স্যার আই এম সো অ্যাটেন্টিভ। ওকে, ভেরি গুড আয়শা বিনতি। তাহলে আমরা নাউন পড়েছি, প্রোনাউন পড়েছি, অ্যাডজেক্টিভের যে জায়গাটা, অ্যাডজেক্টিভকে আমি কিছুটা লিখিয়ে দিয়েছিলাম। অ্যাডজেক্টিভের স্যার আগেও ক্লাসটা করেছি কিন্তু আপনি নিচ্ছেন তাই আবারও করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাইফুল ইসলাম। অ্যাডজেক্টিভের কি আমি লিখে দিয়েছিলাম? কিছু কি লিখে দিয়েছিলাম যে যে সকল শব্দগুলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে, কেমন দ্বারা প্রশ্ন করলে, এটা তো লিখেছিলাম। কেমন দ্বারা প্রশ্ন করলে এটা লিখেছি। তাহলে এখন যে জায়গাটা, টেকনিক থেকে শুরু করার কথা না অ্যাডজেক্টিভের? টেকনিক থেকে তো শুরু করার কথা ছিল, মনে আছে? সেই টেকনিকটা হচ্ছে আর্টিকেলের টেকনিক। অর্থাৎ আর্টিকেল ধরে, আপনি আর্টিকেল ধরে ধরে নাউন বা প্রোনাউন মানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন অথবা প্রোনাউনকে খুঁজে বের করতে পারেন। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে খুঁজে বের করতে আপনার আর্টিকেলটা একটা মাঝে মধ্যে সহজ বা মানে থাকে না, হেল্প করে থাকে। ঠিক আছে? আপনার পোস্ট স্যার, নাইস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আর্টিকেলের যে টেকনিকটা বলছি সেটা হচ্ছে আর্টিকেলের পরে সরাসরি যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন হয়ে যায়। প্রমাণ দেখেন। ধরেন আমি বলছি হি ইজ আ বয়, এটা তো চিকন হয়ে গেল বেশি। ধরেন আমি বলছি হি ইজ আ বয়, তাহলে যখন বলা হচ্ছে হি ইজ আ বয়, নাউন কোনটা বলেন সেন্টেন্স থেকে? নাউন কোনটা বলেন? বয়। তাহলে আর্টিকেলের পরে একটি শব্দ আছে, সেটা কি হয়? সেটা হয় নাউন, তাই তো? আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেটা হয় নাউন টেকনিক্যালি। এখন আর্টিকেলের পরে যদি দুটো শব্দ থাকে, ফর এক্সাম্পল আমি ধরেন একটা সেন্টেন্স লিখছি যে হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এখন আর্টিকেলের পরে দুটো শব্দ দেখতে পাচ্ছেন, তাহলে এখানে খেয়াল করে দেখেন তো নাউন কোনটা? বয়। তাহলে বয়কে মেকআপ করছে কে? গুড। তাহলে আর্টিকেল দেখেন তো মানে এখন আর্টিকেলটা কোথায় দেখেন তো? আর্টিকেলটা ঠিক গুডের আগে আছে। তার মানে আর্টিকেলের পরে দুটো শব্দ থাকলে প্রথমটা হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয়ে যায় নাউন। তাহলে আর্টিকেলের পরে দুটো শব্দ থাকলে প্রথমটা হয়ে যায় অ্যাডজেক্টিভ এবং
দ্বিতীয়টি হয়ে যায় নাউন, তাই তো? এবং আর্টিকেলের পরে এবার যদি তিনটা শব্দ থাকে, ফর এক্সাম্পল আমি ধরেন একটা সেন্টেন্স লিখছি, হি ইজ আ ভেরি গুড বয়। তাহলে হি ইজ আ ভেরি গুড বয় যখন দেখছেন, তাহলে আর্টিকেলের পরে তিনটি শব্দ থাকলে প্রথমটি হয়ে যায় কি জানেন? অ্যাডভার্ব। যদিও অ্যাডভার্ব এখন আমরা যাইনি, কিন্তু স্টিল এটা আগে থেকে আপনাদেরকে অ্যাডভান্স করে রাখছি। অ্যাডভার্ব, গুড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং বয় হচ্ছে একটি নাউন, তাই তো? তাহলে আর্টিকেলের পরে যে শব্দগুলো আছে সেই শব্দ ধরে ধরে আমরা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউনকে খুঁজে বের করতে পারি, যে কথাটি এখানে বলা আছে। যেখানে বলা আছে আর্টিকেলের পরে সরাসরি একটি শব্দ থাকলে সেটি হয়ে যায় নাউন, আর্টিকেলের পরে সরাসরি দুটো শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ দ্বিতীয়টি নাউন, আর্টিকেলের পরে সরাসরি তিনটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডভার্ব দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ তৃতীয়টি নাউন। লিখে ফেলেন হুবহু কথাটা যেটা আছে, বইয়ের ভাষা না, সহজ ভাষা, সেই সহজ ভাষাটা লিখে ফেলেন। লেখা শেষ স্যার, ওকে, ভেরি গুড। আলিফ শেষ। যারা লিখে ফেলেছেন তারা স্মার্ট আছেন, মানে যারা আমার কথার সাথে সাথে লিখে ফেলেছেন তারা স্মার্ট আছেন। আর যারা কথার সাথে সাথে লিখে ফেলেন নাই, তারা আমি বলবো যে তারা আসলে পারফেক্ট। কারণ কি জানেন? বেশি চালাকের ভবিষ্যৎ ভালো হয় না, একটা অ্যাড দেখেছিলাম না আমরা? মনে করেন আমি এত কিছু পড়ায় পরে বললাম এটা লেখার প্রয়োজন নেই, তাহলে যারা লেখেন নাই তারা তো জিতে গিয়েছেন। যখন বলেছি লিখতে তখন লিখেছেন, তার মানে কি ভালো আপনি তখন। আমাকে একবার স্কুলে না, আমার মানে বাসার যে টিচার আছে, তিনি একবার আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে যে নৌকা চালায় তাকে কি বলে। আমি তাকে অ্যান্সার দিয়েছিলাম তাকে মানুষ বলে। তো সে তো আমাকে ভুল মানে ধরতে পারে নাই, কারণ নৌকা যে চালায় সে তো মানুষই। তো সে আমাকে ভুলও ধরতে পারে নাই, শুদ্ধও ধরতে পারে নাই। মানে ব্যাপারটা ছিল আমার অ্যান্সার নাকি তার কাছে খুব ইন্টেলিজেন্ট মনে হয়েছে, কিন্তু আমি তো আমার সেন্স থেকে কমেন্ট মানে আমি আমার সেন্স থেকে অ্যান্সারটা করেছি, নৌকা যে চালায় সে তো মানুষই, তাই না? তো সেটা হচ্ছে কথা, যে অলওয়েজ ট্রাই টু বি সিম্পল, সিম্পল থাকবেন। স্যার আপনি কোন সাবজেক্টে কোন ডিপার্টমেন্টে ছিলেন? আপনার মেজর কি ছিল? আমার মেজর ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ছিলাম আমি। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছে ওরা কি স্যার? যারা স্ক্রিনশট নিয়েছে ওরা হচ্ছে অবৈধ কাজ করেছে। স্ক্রিনশট নেওয়া কিন্তু ঠিক না, অবৈধ। আমি পারমিশন না দিলে স্ক্রিনশট নেওয়া ঠিক না। তো সেজন্য এটা অবৈধ কাজ করেছেন। লেখা হয়েছে, তার মানে মোটামুটি আমি সবাইকে দেখতে পাচ্ছি লেখা হয়েছে। তাহলে এবার যদি আসি অ্যাডজেক্টিভের, যে কোনো সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভকে কিভাবে খুঁজে বের করা যায়। ফর এক্সাম্পল আপনাকে যখন বলা হচ্ছে যে আই নো দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এখানে দেখেন তো এই সেন্টেন্সে আর্টিকেলের পরে দুটো শব্দ আছে না? হুম, আর্টিকেলের পরে দুটো শব্দ আছে। তাহলে আর্টিকেলের পরে শব্দ, আপনি ইংরেজি নিয়ে পড়েছেন না? আমি ইংরেজি নিয়ে পড়ি নাই তো। আমি ইংরেজি নিয়ে পড়ি না, আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি। স্যার হোয়াট অ্যাবাউট ইউর লাস্ট বিসিএস? আমার ভাইবা হচ্ছে 24শে জুলাই, 44-এর ভাইবা। দোয়া করবেন, আল্লাহ যা রেখেছে কপালে। আসলে এই জায়গা থেকে পাওয়ার কিছু নাই, হারানোরও কিছু নাই। তো যা পেয়ে গিয়েছে পেয়ে গিয়েছে, এখন শুধু গিয়ে আসলে আমি দুষ্টুমি করে আসবো, ভাইবা বোর্ডে গিয়ে একটু দুষ্টুমি করে আসবো। কারণ এর আগের দুটো ভাইবাতে তো খুব সিরিয়াস ছিলাম, আমাকে তো আর এখন আবার চাকরি তো আর নিয়ে নিতে পারবেন না। এবার গিয়ে আমি একটু দুষ্টুমি করে আসবো, মানে ভাইবা বোর্ডে আমাকে যদি কিছু জিজ্ঞাসা করা হয়, আমি কোনো প্রিপারেশন নিব না, জাস্ট ওনারা যে প্রশ্ন করবো ওইটা রিপ্লাই দিয়ে আসবো এবং আমার সেন্স অফ হিউমার থেকে আমি দিয়ে আসবো, কিচ্ছু পড়বো না এই ভাইবার জন্য। প্রশাসন ক্যাডার আছে, বাট এখানে কিছু ব্যাপার আছে, 40তমতে কিছু ব্যাপার আমি দেখেছি, তো তো সেজন্য আমার এই ব্যাপারে আসলে আমি এখন কিছু বলতে চাচ্ছি না, পরে বলবো রে। তাহলে যখন বলা হচ্ছে আই নো দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এখন আই নো দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যখন বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজকে মডিফাই করছে কে? ফ্রেঞ্চ কথাটা না, এবং আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? দুটো কথা না? দুটো শব্দ আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন হয়ে যায়। তাহলে আপনি যদি এবার প্রশ্ন করে দেখেন যে কোন একটা সেন্টেন্সকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে অ্যাডজেক্টিভ খুঁজে পাওয়া যায়, সেটা কিন্তু আমরা লিখেছিলাম, যে কোন একটা সেন্টেন্সকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ খুঁজে পাওয়া যায়। তারপরে যদি আমরা যাই কেমন ল্যাঙ্গুয়েজ মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এরপরে দেখেন এরপরে যে কোয়েশ্চেনটা আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটিতে কি বলা হয়? কোয়ালিটি মানে কি? কোনো কিছু একটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যখন বোঝায়। ফর এক্সাম্পল আপনি যখন বলছেন শি ইজ আ গুড গার্ল,
আমি যদি প্রশ্ন করি সে কেমন নারী, সে ভালো নারী। এগেইন আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? দুটো শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এরপরের যে কথাটা আছে, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, কথাটার অর্থ কি? অল্প বিদ্যা ভয়ঙ্করী। অর্থাৎ এবং এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কেন জানেন? এই জাতীয় কোডগুলো কে বলেছে? এগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। তো এই এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এই কথাটা বলেছে হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ, তাকে বলা হয় মক হিরোইক পোয়েট। এবং তার আরো একটা উক্তি আছে, যে উক্তিটি বেশ ফেমাস, আমরা প্রচুর ব্যবহার করে থাকি। সেটা কি জানেন? মানুষ মাত্রই ভুল করে। এটার ইংরেজি কি বলেন তো? ম্যান ইজ মর্টাল, তাই না? মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল। কেউ কেউ বলছেন হ্যাঁ, কেউ কেউ বলছেন না। ওকে, ঠিক আছে। টু আর ইজ হিউম্যান। এটা আমি কত মানুষকে যে ভুল করতে দেখেছি, খুব সিরিয়াস সিরিয়াস মানুষজন সিরিয়াস মোমেন্টে গিয়ে বলছে মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল। এটা যে তারা না জেনে করছে ব্যাপারটা এরকম না, মানে আমরা দুষ্টুমি করতে করতে এটাকে এমন একটা লেভেলে চলে গেছে, মানে এই জিনিসটা এমন একটা লেভেলে চলে গিয়েছে যে আমাদের কাছে এই ভুলটাকেই মনে হয় সত্য। আসলে যে সেন্টেন্সটা হচ্ছে, সেটা হচ্ছে টু আর ইজ হিউম্যান অ্যান্ড forgiveness forgiveness is divine. মানুষ মাত্রই ভুল করে এবং ক্ষমা পরম ধর্ম, যে কথাটাও আলেকজান্ডার পোপি বলেছেন। টু আর ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভনেস ইজ ডিভাইন, মাথায় রাখবেন সবসময়। আর আরেকটা কথা, ভুল করবেন কিন্তু মানে কি বলে, ক্ষমা করবেন কিন্তু ভুলে যাবেন না। মানে এক ভুল যে দুইবার করে, তাকে ক্ষমা করবেন ঠিকই কিন্তু ভুলে যাবেন না যে তার দ্বারা কতটুকু ভুল করা সম্ভব, এটা আসলে যাচাই রাখবেন। কারণ এটা হচ্ছে স্মার্টনেস। মানে এক ভুল যদি আপনাকে ধরেন, একবার আপনাকে কেউ ধোকা দিয়েছে, তো তাকে কি মেরে ফেলবেন বা আপনি কি তার সাথে কথা বলবেন না? সে যদি মাফ চায় আপনি কথা বলবেন, সমস্যা নেই। কিন্তু সে যে ভুল করেছে এটাকে ভুলে যাবেন না, এবং আপনার যে মনে আছে সেটা আপনি তাকে বোঝাবেনও না। এটা আপনার দিক থেকে আপনি কেয়ারফুল হয়ে গেলেন, যে আসলে সে কতটুকু করতে পারে, আপনি তার কতটুকু নামতে পারে সে, এই জিনিসটা আপনার মাথায় থাকলো তাহলে। ঠিক আছে? স্যার আপনি কি এক্সামের সময় বা হাত দিয়ে লেখেন? না না না, এক্সামের সময় লিখি না। এক্সামের সময় তো আর আপনাদেরকে এইভাবে বোর্ড দেখানোর প্রয়োজন পড়ে, আমি এখন বা হাত দিয়ে লিখি তো আপনারা বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পারেন। আমি যদি এভাবে লিখি তাহলে বোর্ড তো ঢাকা হয়ে যায়, এই জন্য আমি এভাবে না লিখি। তাহলে যখন বলা হচ্ছে লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এই কথাটা বলা হচ্ছে আলেকজান্ডার পোপের। পাশাপাশি যখন বলছেন আই হ্যাভ 7 ফ্রেন্ডস, ফ্রেন্ডস কে মডিফাই করছে কে? 7, তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখন কথা হচ্ছে যে কোনটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ, সেটা কি পরীক্ষা আসবে? জীবনেও আসবে না, একেবারে লিখে দিচ্ছি আপনাকে। এই পর্যন্ত বিসিএস, আমি যে কয়দিন বাঁচবো, বিসিএস পরীক্ষা যদি হয় ততদিন পর্যন্ত এই জিনিস কখনো পরীক্ষা আসবে না, যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কোনটা, কখনোই আসবে না। এটাই হচ্ছে একটা সেন্স যেটা আপনাদের ক্রিয়েট করতে হবে। এরপরে দেখেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ, আর কোনো কিছু কি পড়েছেন, মনে পড়ছে কিছু? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দ্যাট দিস দোজ। আবার এখানে দেখছেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যান্ড ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যাপারটা লাস্ট ক্লাসে মনে একটু বলেছিলাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখন হতো এটা? আমি যদি বলতাম দিস ইজ মাই বুক, আমি যদি বলতাম দিস ইজ মাই বুক, তাহলে সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতো, কারণ এরপরে কোনো নাউন নাই। বাট যখন আপনি দিস এর পর একটা নাউন দেখতে পাচ্ছেন, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, তাহলে দিস এর পর একটা নাউন আছে সরাসরি। তাহলে নাউনটা কি? অবশ্যই এটা একটা নাউনকে মডিফাই করার কাজটি করে থাকে বা মেকআপ করার কাজটি করে থাকে, তাহলে অবশ্যই সেটা হয়ে যাচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে দিস যেহেতু নাউনের পূর্বে আছে, সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। সিমিলারলি আপনি যদি বলেন ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে, ইচ এর পরে একটা নাউন আছে, তাহলে নাউনকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ। কিন্তু আপনার যদি সেন্টেন্সটাকে এমন করে বলা হতো যে ইচ অফ দ্য বয়, যদি বলা হতো ইচ অফ দ্য বয়, তাহলে কি সেটা অ্যাডজেক্টিভ হতো? সেটা কি হতো? প্রোনাউন হতো, কারণ নাউন বা প্রোনাউনকে মডিফাই করার কাজটি করছে না, সে নিজে একটা প্রোনাউন হিসেবে কাজ করছে।
সিমিলারলি আপনাকে যখন বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ এর পরে কি আছে? বুক। বুক কোন নাউন বলেন? বুক কোন নাউন? কমেন্ট করেন তো দেখি কোন নাউন বলেন। কে কে অ্যাবস্ট্রাক্ট বলেন, কে কে প্রপার বলেন দেখি। আরেকজন চলে আসছেন ম্যাটারিয়াল নিয়ে। ওয়াও, প্রাউড অফ ইউ। যারা আমি যে দুটো অপশন দিতে পেরেছি তার বাইরের অপশনটা বলেছেন, তারা আসলে স্মার্ট। মানে আমি দুটো দিয়ে দিয়েছি, তার মানে এই দুটোর মধ্যে একটা হবে। আমি তো ইচ্ছা করে দুটো ভুল দিয়ে দিয়েছি। বুক হচ্ছে একটা কি কমন নাউন, যে কোনো বই হতে পারে, দুনিয়ার যে কোনো বই। এখন ম্যাটারিয়াল নাউন যখন বলছেন, বুক দিয়ে আপনি কি বানান? বই দিয়ে আপনি ওই যে বলবেন যে স্যার বইয়ের পৃষ্ঠা ছেড়ে ছেড়ে প্লেন বানাতাম, ওইটা তো আলাদা কেস, আপনি তো এক্সেপশনাল মানুষ। ওইটা না, এটা হচ্ছে একটা কমন নাউন, ঠিক আছে? কারণ দুনিয়ার যে কোনো বই হতে পারে, ঠিক আছে? তাহলে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট যখন বলা হচ্ছে, হুইচ যখন বুকের বুকের পূর্বে বসেছে এবং বুককে যখন মডিফাই করছে, এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এরপরে দেখেন পজেসিভ অ্যাডজেক্টিভ যখন বলা হচ্ছে দিস ইজ মাই পেন। পজেসিভ মানে কি? সত্ত্বাধিকার, যে কোনো কিছুর ব্যাপারে আপনার যখন অধিকার আপনি বোঝান। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর বুক। তাহলে মাই, আওয়ার, ওন, কি বলে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, এই জাতীয় জিনিসগুলো পজেসিভনেস বা সত্ত্বাধিকার বোঝায়। পজেসিভ ব্যাপারটা হচ্ছে কি, যে যখন আপনি কোনো কিছুর প্রতি অধিকার খাটিয়ে থাকেন, যে না এটা তো আমার বা এটা তো আমার, এরকম থাকে না, আমরা বলি না যে কোন কোন ক্ষেত্রে বলে থাকেন আপনারাই ভালো জানেন। তো এরকম যখন বলা হয়, আমরা কিন্তু পজেসিভ কথাটা আপনি মানে স্বাভাবিক জীবনে খুব ব্যবহার করে থাকি, যে আমি খুব পজেসিভ বা সে খুব পজেসিভ, এরকম কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা লিখতে পারি যে ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ এবং কি বলে, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, জিএফ এর উপর আপনারা চালাক আছেন, ভেরি গুড। তাহলে যখন বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ, এদের পরে যদি নাউন থাকে তাহলে তারা অ্যাডজেক্টিভ, নাউন না থাকলে তারা প্রোনাউন হয়। আসেন লিখে ফেলি। ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, বিউটিভ এবং ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ শব্দগুলোর পরে যদি নাউন থাকে, যদি নাউন থাকে তবে তারা, তবে তারা অ্যাডজেক্টিভ, সরি, যদি নাউন থাকে তবে তারা অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ ঠিকই তো আছে, অ্যাডজেক্টিভ হয়। এবং যদি নাউন না থাকে, যদি নাউন না থাকে তবে প্রোনাউন হয়, তাই তো? তাহলে জায়গাটা লিখে ফেলেন তো। স্যার জিএফ হচ্ছে গুড ফ্রেন্ড না? হ্যাঁ, আমি তো দুনিয়াতে আজকে আসছি। উম, আচ্ছা, তাহলে এবার যদি একটু এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, তাহলে এটা হয়ে যাচ্ছে কি একটা প্রোনাউন। কিন্তু আপনি যখন বলছেন দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, এটা হয়ে যায় কি অ্যাডজেক্টিভ, এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে দিস এর পরে যখন বই আছে তখন সেটা নাউন হয়ে যায়, এবং দিস এর পরে যখন বই নাই, মানে অ্যাডজেক্টিভ হয়ে যায়, দিস এর পরে যখন বই নাই সেটা হয়ে যাচ্ছে একটা কি প্রোনাউন হয়ে যায়। লিখেছেন? এবং পাশাপাশি যখন বলা হচ্ছে স্যার, যাই হোক, খুব সুন্দর করে লিখেছেন আপনি। কি লিখেছেন আমিও বুঝি নাই, তবে লেখা হয় না এতটুকু বুঝতে পারছি। লিখে ফেলেন। এই ডান হাতে না লেখার আরো একটা কারণ আছে, বুঝতে পেরেছেন? ওই স্পিডে আসলে আপনারা একটু পিছিয়ে যান তো, তো এই জন্য দেখা যায় যে আপনার আহ, লিখেছেন? গুড। দেখি আমার সাথে সাথে কে কে শেষ করতে পারেন, মানে আমি যখন ডান হাত দিয়ে লিখবো আমার সাথে সাথে শেষ করবেন। আর যদি না শেষ করতে পারেন
তাহলে মনে করবেন যে আপনার বিসিএস এর জন্য আরো বেশি ফাস্ট, মানে আপনার রিটেন যে পরীক্ষা আছে, বিসিএস এর যে রিটেন পরীক্ষা, সেটা কিন্তু মারাত্মক হেক্টিক পরীক্ষা। আমি রিটেন পরীক্ষার মধ্যে আপনার 4 ঘন্টায় বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মধ্যে 4 ঘন্টায় 127 পেজ লিখেছিলাম। 4 ঘন্টায় বাংলাদেশ অ্যাফেয়ার্স এ 43তম বিসিএস এ 127 পেজ লিখেছিলাম, অর্থাৎ আমার পার পেজের মধ্যে মানে হাইয়েস্ট গেলে 2.15 সেকেন্ড গিয়েছে আর কি। তো এই 2.15 সেকেন্ড, আর বিসিএস এর যে রিটেন খাতা ওগুলো কিন্তু অনেক বড় হয়, লম্বা হয় আর কি। মানে আপনার আমরা যে রেগুলার খাতায় পরীক্ষা দিই ওগুলো রেগুলার খাতা ওরকম থাকে না, একটু লম্বা টাইপের। লেখা ফাস্ট করতে হবে না, নয়তো আপনি রিটেনের মধ্যে গিয়ে দেখবেন অনেক কিছু আপনি জানেন কিন্তু সময়ের অভাবে অ্যান্সার করতে পারছেন না। ঠিক আছে? তাহলে যদি বলা হয় হাতের লেখা সুন্দর হয় স্পিডের, না সুন্দর হওয়ার দরকারটা কি আপনার? আপনার তো যেটা জানেন সেটা বুঝাতে হবে আপনার সুন্দর। আপনি কি ওখানে বিউটি কম্পিটিশনে গিয়েছেন? যাই হোক, মানে পরিষ্কার রাখবেন হাতের লেখা যেন বোঝা যায়। তারপরে যদি যে অ্যাডভার্ব, যে জায়গা থেকে আমরা আজকে নতুন করে শিখবো, তাহলে অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব, এই ভদ্রলোকও ইনার কাজটাও মডিফাই করা। আসেন একটু দেখি অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বের কাজটাও মডিফাই করা। বলেছিলাম না মডিফাই কথাটা অনেকবার ব্যবহৃত হবে। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? এই ভদ্রলোকের নামের মধ্যে দেখেন একটা ভাব ভাব আছে, তাই না? নামের মধ্যে কি আছে? অ্যাডভার্ব, মানে উচ্চারণটাও কিন্তু একটু ভাব ভাব আছে, তাই না? এই ভদ্রলোকের হচ্ছে কি জানেন, একটু ভাব বেশি আছে। এই ভদ্রলোকের ভাবটা বেশি থাকার কারণে সে কি করে? সে নাউন বা প্রোনাউনের ধারের কাছে যায় না। সে হচ্ছে কি, সে নাউন বা প্রোনাউনের উপরের লেভেলে কথা বলে। আমরা মাঝে মধ্যে বলি না, আরে তোমার সাথে তো আমার লেভেলই নেই, তুমি আগে লেভেলে আসো। আমরা বলি না মাঝে মধ্যে ঝগড়া লাগলে? লেভেলে আসো মানে কি, যে তুমি যেটা পারো তার থেকে আমি অনেক বেশি পারি, তোমার সাথে আমার আসলে যায় না। তাহলে অ্যাডভার্বের ভাব বেশি, তাই সে নাউন বা প্রোনাউনের ধারের কাছে যায় না। অ্যাডভার্ব মডিফাই করে কাকে? অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে। অর্থাৎ অ্যাডজেক্টিভ, মানে থাকে না নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে তাকেও মডিফাই করে থাকে, মানে কি, ওস্তাদের ওস্তাদ, তাই তো? তাহলে অ্যাডভার্ব ক্যান মডিফাই অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব ক্যান মডিফাই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্যান মডিফাই ভার্ব, অ্যাডভার্ব ক্যান মডিফাই সেন্টেন্স, এমনকি পুরো সেন্টেন্সকেও অ্যাডভার্ব মডিফাই করতে পারে। অ্যাডভার্ব মডিফাই করতে পারে পুরো সেন্টেন্সকে। অ্যাডভার্ব ক্যান মডিফাই পুরো সেন্টেন্সকে, এবং অ্যাডভার্ব ক্যান মডিফাই অ্যাডভার্ব ইটসেলফ, অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। ঠিক আছে? তাহলে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তাহলে এক্সাম্পলটা দেখে আসেন। ফর এক্সাম্পল, আমি যখন বলছি হি টক্স স্মার্টলি, দেখেন তো এই যে স্মার্টলি কথাটা, এটা কি হি নাকি টক্স? কে স্মার্ট? কি সে নাকি তার কথা? নিঃসন্দেহে তার কথা, টক্স। তাহলে কাকে মডিফাই করলো, কাকে মেকআপ করার কাজ করলো? টক্স স্মার্টলি, টক্স কে মডিফাই করছে স্মার্টলি। সিমিলারলি আমি যদি আরো একটা কথা বলি যে রহিম ইজ আ ভেরি গুড বয়। এখন দেখেন তো, বয়কে মডিফাই করছে কে? মেকআপ করছে গুড। এই গুড কেও মেকআপ করছে কে? ভেরি, মানে খুব, থাকে না আমরা খুব যখন বলছি খুব ভালো, তাহলে ভালোকেও মডিফাই করছে বা মেকআপ করছে ভেরি গুড। এখন আমি যদি পুরো সেন্টেন্সকে মডিফাইয়ের ব্যাপারটা দেখাই, অ্যাডভার্বকে সেন্টেন্সকে যদি মডিফাইয়ের ব্যাপারটা দেখাই, ফর এক্সাম্পল আমি যদি বলি ইনডিড, ইনডিড হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এখন দেখেন তো এই ইনডিড কথাটার অর্থ কি? ইনডিড কথাটার অর্থ কি জানেন? প্রকৃতপক্ষে, প্রকৃত পক্ষে। তাহলে যখন বলা হচ্ছে ইনডিড হি ইজ আ গুড বয়, এখন ইনডিড ছাড়াটা দিয়েও কিন্তু আপনার ইয়ে করবে, ইনডিড ছাড়াটা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ইনডিড ছাড়াটা আসলে আপনাদের কমেন্ট মাঝে মাঝে আমার খুব হাসি আসে, হ্যাঁ। তো আহ, আহ, মানে থ্যাংক ইউ। তাহলে যখন বলা হচ্ছে যে ইনডিড হি ইজ আ গুড বয়, তাহলে ইনডিড যখন বলছেন, ইনডিড কথার অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে। এখন প্রকৃতপক্ষে যদি আপনি কেটে ফেলেন তাহলে কি সেন্টেন্সটা হয়? দেখেন তো, হি ইজ আ গুড বয় সেন্টেন্স কিন্তু হচ্ছে।
এই প্রকৃতপক্ষে কথাটা বলে পুরো সেন্টেন্সকে কিন্তু একটু কি করছে, মডিফাই করার চেষ্টা করছে, যে হ্যাঁ প্রকৃতপক্ষে সে ভালো ছেলে, কিন্তু প্রকৃতপক্ষে সে ভালো ছেলে যখন বলছেন পুরো সেন্টেন্সে একটা প্রভাবিত করছে, তাহলে পুরো সেন্টেন্সকে মেকআপ করছে। সিমিলারলি আমি যদি আরো একটা সেন্টেন্স বলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখেন তো, থ্যাংক ইউ, ভেরি, ভেরি কিন্তু নিজে একটা অ্যাডভার্ব, তাই না? একটু আগে আমরা দেখলাম না, ভেরি গুড বয়। এখন ভেরি কেও আমার মাচ মডিফাই করছে না? ভেরি কেও মাচ মডিফাই করছে, মাচ মানে কি অনেক, ধন্যবাদ তোমাকে। তাহলে ভেরি কে যখন মাচ মডিফাই করছে, এটা কি অ্যাডভার্ব অ্যাডভার্ব কে মডিফাই করছে না এই সেন্টেন্সটা? যখন অ্যাডভার্ব কে বলছি, অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্ব কে মডিফাই করছে। তাহলে এই জায়গা থেকে আমরা যদি কোন একটা সেন্টেন্সের ব্যাপারে বলি, সেক্ষেত্রে যখন কোন শব্দটা বুঝবো, আহ স্যার শুধু একটা শব্দ দেখে কিভাবে বুঝবো সেটা নাউন অর অ্যাডভার্ব, সেটা হচ্ছে আমি ওয়ার্ড ফরমেশনের ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দিব, ওয়ার্ড ফরমেশনে সেটা পড়বো, ঠিক আছে? স্যার থ্যাংক ইউ, স্যার থ্যাংক ইউ কোন সেন্টেন্স, এটা নিয়ে একটু কনফিউশন আছে। থ্যাংক ইউ কোন সেন্টেন্স, এটা তো একটা সাধারণ স্টেটমেন্ট, বলেন তো স্টেটমেন্ট কোন সেন্টেন্স হয়? সেন্টেন্সের ক্লাসে এগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে আমরা যে ব্যাপারটা শিখলাম সেটা হচ্ছে কি, অ্যাডভার্বের ব্যাপারে এখন যে জিনিসটা আমরা লিখতে পারি, যে যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কোনো নাউন বা প্রোনাউন ব্যতীত, বা প্রোনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচকে, বাকি সকল পার্টস অফ স্পিচকে, স্পিচকে মডিফাই বা মেকআপ করতে পারে, মেকআপ করতে পারে, তাই অ্যাডভার্ব হয়, তাই অ্যাডভার্ব হয়। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে বলেন তো? অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ কে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডভার্ব কে, অ্যাডভার্ব মডিফাই করে ভার্ব কে, অ্যাডভার্ব মডিফাই করে পুরো সেন্টেন্স কে, তাই তো? স্যার আপনার ক্লাসে 4 ঘন্টা করলেও ভালো লাগবে, এত দারুণ উপস্থাপন, থ্যাংক ইউ সো মাচ। কে বলছেন এটা? সিয়াম সরকার, থ্যাংক ইউ। তাহলে যখন বলা হচ্ছে অ্যাডভার্ব ক্যান মডিফাই অনেকগুলো পার্টস অফ স্পিচ, তাহলে এবার যদি আমি বলি যে অ্যাডভার্ব ক্যান মডিফাই অ্যাডজেক্টিভ, adverb itself, adverb itself, এমনকি হোল সেন্টেন্স, এমনকি ভার্ব কেও। তার মানে অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে না, বাকি সবাইকে মডিফাই করে ফেলবে, ঠিক আছে? স্যার অ্যাডভার্ব কি ইন্টারজেকশনকে মডিফাই করতে পারে? ইন্টারজেকশনকে মডিফাই করার কি আছে বলেন তো? আপনি যখন বলছেন উফ, এটাকে কি বলবেন? ভেরি উফ, জীবনে শুনেছেন ভেরি উফ বা অনেক উফ? মানে অবস্থা, আপনাদের প্রশ্ন অনেক সময় খুব কিউট হয়। ওকে, ঠিক আছে, লিখেছেন অ্যাডভার্ব সবাইকে মডিফাই করে নাউন প্রোনাউন বাদে, হ্যাঁ এভাবে বলতে পারেন, ঠিক আছে, ডান। তাহলে এবার আসেন আমরা কোন একটা সেন্টেন্স থেকে অ্যাডভার্ব খুঁজে বের করতে হলে আরো একটা জিনিস লিখে ফেলি, যে কোন সেন্টেন্স থেকে, কোন সেন্টেন্স থেকে অ্যাডভার্বকে খুঁজে বের করতে, অ্যাডভার্বকে খুঁজে বের করতে সেন্টেন্সটিকে কোথায়, কখন, কেন এবং কিভাবে দ্বারা প্রশ্ন করলে, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়, উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়, পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়।
ওকে। শাওনা বলছেন, স্যার আপনার ক্লাস করতে খুব ভালো লাগে, কিভাবে সময় চলে যায় টের পাওয়া যায় না, আপনি অনেক ইজি করে বোঝান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডান। ওয়েন, ওয়ার, বাই, হাউ। নীতি মনে হয় আমার সাথে কম্পিটিশনে লিখেছেন, মানে আমার কি বলে, আমার লেখা শেষ হলে বলে উনি খুব কেয়ারফুলি আর কি লিখেন, যে আমি ফিরলেই যেন দেখি ওনার কমেন্ট, মানে লেখা শেষ। গুড, ভেরি গুড। তাহলে যখন বলা হচ্ছে নাউন বা প্রোনাউনকে ছাড়া বাকি সবাইকে মডিফাই করতে পারে, এবার আসেন যদি আমি কোন একটা সেন্টেন্স থেকে অ্যাডভার্বে যাই, তো সেক্ষেত্রে যখন বলা হচ্ছে কোন একটা সেন্টেন্স থেকে যদি আমরা অ্যাডভার্বকে খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রশ্ন কি করি? আমরা প্রশ্ন করি কোথায়, কোথায়, কখন, কেন এবং কিভাবে দ্বারা প্রশ্ন করলে এর যে কোনো একটি প্রশ্নের উত্তরে অ্যাডভার্ব চলে আসে, তাই তো? এবার আসেন তো প্রশ্ন করে দেখি। হি টক্স লাউডলি, প্রথম সেন্টেন্সে আন্ডারলাইন করা আছে লাউডলিতে, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন কোনটা কোন প্রকারের অ্যাডভার্ব সেটা কি পরীক্ষা আসবে? কখনোই আসবে না। যেটা বলেছি যে অ্যাডভার্বকে চিনে মানে অ্যাডভার্বকে খুঁজে বের করতে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি, যে অ্যাডভার্বকে যেন আপনি একটা সেন্টেন্স থেকে খুঁজে বের করতে পারেন। তাহলে এখানে যদি প্রশ্ন করেন যে সে কিভাবে কথা বলে, হি টক্স লাউডলি, সে জোরে কথা বলে, উত্তরে কি চলে আসে? কিভাবে উত্তরে চলে আসে, তার মানে কি? অ্যাডভার্ব। এবং খেয়াল করে দেখেন তো টক্সটাকে লাউডলি মডিফাই করছে না, কাকে মডিফাই করছে? টক্সটাকে মডিফাই করছে না। টক্স কি একটা ভার্ব না? নিঃসন্দেহে সেটা অ্যাডভার্ব, তাই তো? সিমিলারলি কাম ইন বলা হচ্ছে ভেতরে আসো। এখন যদি আমি সেন্টেন্সটাকে প্রশ্ন করি, লেখাই তো আছে কোথায় আসো, কোথায় আসো, ভেতরে আসো। কাম ইন, ভেতরে আসো। কোথায় আসো? ভেতরে আসো। সিমিলারলি অ্যাডভার্ব অফ টাইম, হি কেম হিয়ার ইয়েস্টারডে, কি প্রশ্ন করব? বলেন তো কি প্রশ্ন করব? হি কেম হিয়ার ইয়েস্টারডে, প্রশ্নটা কি হবে? বলেন, লিখেন। কখন? এক্স্যাক্টলি, কখন? সে কখন এসেছিল? সে গতকাল এসেছিল। সিমিলারলি রহিম দেয়ার ফোর লেফট দ্য স্কুল, দেয়ার ফোর মানে কি জানেন? দেয়ার ফোর মানে হচ্ছে এই কারণে, এই কারণে। তাহলে আপনি যখন প্রশ্ন করছেন যে রহিম, বা যখন আপনি বলছেন যে রহিম এই কারণে স্কুলটি ত্যাগ করেছে, তাহলে এখানে যদি প্রশ্ন করেন রহিম কেন স্কুলটি ত্যাগ করেছে, উত্তরে কি আসে? দেয়ার ফোর। দেয়ার ফোর যেহেতু উত্তরে চলে আসে, তাহলে কি এটা একটা অ্যাডভার্ব হয়ে যায়। কোথায়, কখন, কেন, কিভাবে একটা দিয়ে মিলে যাচ্ছে, তাই না? তাহলে অ্যাডভার্ব হয়ে যায়। এরপরে যদি যাই, হি ইজ ফুললি প্রিপেয়ার্ড, দেখেন প্রথমে প্রিপেয়ার্ড কে মডিফাই করছে কিন্তু ফুললি কথাটা, সে পুরোপুরি প্রিপেয়ার্ড। সে কিভাবে প্রিপেয়ার্ড? সে ফুললি প্রিপেয়ার্ড বা পুরোপুরি মাত্রায় প্রিপেয়ার্ড। তাহলে ফুললি কি? নিঃসন্দেহে এটা একটা অ্যাডভার্ব হয়ে যায়। এগুলো লেখার প্রয়োজন নেই, এগুলো আমি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাডভার্ব আসলে কিভাবে খুঁজে বের করতে হয় একটা সেন্টেন্স থেকে। এরপরে যদি যাই, শিওরলি ইউ আর মিস্টেকেন, শিওরলি কথাটার অর্থ কি? শিওরলি কথাটার অর্থ হচ্ছে নিশ্চিত ভাবে, তাই তো? শিওরলি কথাটার অর্থ হচ্ছে নিশ্চিত ভাবে। তাহলে যখন আপনি বলছেন নিশ্চিতভাবে তোমার ভুল হয়েছে, তাহলে যখন বলা হচ্ছে নিশ্চিতভাবে, নিশ্চিত ছাড়া কি সেন্টেন্স হয় না? ইউ আর মিস্টেকেন, সেন্টেন্সে কিন্তু হয় যে তোমার ভুল হয়েছে। কিন্তু এর আগে যদি আমি বলি শিওরলি, নিশ্চিতভাবে, বা আমি শিওর যে তোমার ভুল হয়েছে, তার মানে কি পুরো সেন্টেন্সকে একটা মডিফাই করার কাজ করছে। তাহলে সেটা অবশ্যই হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। এরপরে দেখেন আই ক্যান হার্ডলি সি ইউ, এই হার্ডলি কথাটা হচ্ছে রেয়ারলি, রেয়ারলি বা খুব কম, মানে দেখি তোমাকে। আই হার্ডলি সি ইউ মানে খুব কদাচিৎ, বাংলা কথাটার অর্থ হচ্ছে কদাচিৎ, কিন্তু এই কদাচিৎটা যে আসলে কোন চিৎ সেটা আমি বুঝি না খুব একটা। আমার কাছে যেটা রেয়ারলি মানে পছন্দ হয়, যে রেয়ারলি মানে খুব কম, খুবই কম ফ্রিকুয়েন্ট। তাহলে যখন বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ডাউন টোনার, অর্থাৎ আই ক্যান হার্ডলি সি ইউ, আপনি যদি প্রশ্ন করেন আমি কিভাবে তোমাকে দেখতে পাই, আমি তোমাকে প্রায় দেখতেই পাই না, তাই, তাই তো? কিভাবে দ্বারা প্রশ্ন করলে হয়, বা কখন দ্বারা প্রশ্ন করলে হয়? কখন আমি তোমাকে দেখি, খুবই রেয়ারলি দেখতে পাই। পাশাপাশি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন, অ্যাফার্মেশন হচ্ছে হাবোধক, নেগেশন হচ্ছে নাবোধক। যখন আপনি বলছেন ইয়াস আই নো হিম, হ্যাঁ আমি তাকে চিনি, এখন আপনি যদি হ্যাঁ না বলে নো আই ডোন্ট নো হিম বলেন, এই নোটাও তো একটা অ্যাডভার্ব, পুরো সেন্টেন্সের ব্যাপারে তথ্য দিচ্ছে না, পুরো সেন্টেন্সকে মডিফাই করছে না, সেক্ষেত্রে সেটা একটা অ্যাডভার্ব হয়ে যায়। আপনারা এর আগে কখনো 12:30 পর্যন্ত ক্লাস করেছেন? বলেন তো। ওকে, ঠিক আছে, আজকে তাহলে একটা রেকর্ড হয়ে যাক আপনাদের, অনেকের জীবনে আজকে 12:30 পর্যন্ত প্রথম ক্লাস হবে। যাক, ভালো। জীবনে হায়েস্ট কয় ঘন্টা ক্লাস করেছেন বলেন তো একটু? কয় ঘন্টা ক্লাস করেছেন, কয় ঘন্টা, বা ক্লাস না, ক্লাস তো আর এত বেশি না, জীবনে হায়েস্ট কয় ঘন্টা পড়েছেন, একদিনে কয় ঘন্টা হায়েস্ট পড়েছেন, একটু কমেন্ট করেন তো দেখি। তাহলে এই গেল অ্যাডভার্ব।
এই গেল অ্যাডভার্ব। সেক্ষেত্রে স্যার এত রাতে কিভাবে বাড়ি যাবো, বাইকে চলে যাবো, সমস্যা হবে না। তো সেক্ষেত্রে যখন বলা হচ্ছে 15 ঘন্টা প্লাস, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, 15 ঘন্টা প্লাস। আহ আচ্ছা, এখানে আমি আপনাদেরকে এবার একটু বলি, আপনারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন তো, বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের যে প্রিপারেশন বা পড়ালেখার যে লেভেল, একটা জিনিস আপনাদেরকে বলি, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ক্লাসের কথা বলবো, ক্লাস। বিদ্যাবাড়ির রেকর্ড আছে, 3জন টিচার, 18 ঘন্টা একজন নিয়েছেন, 17 ঘন্টা একজন নিয়েছেন, 16 ঘন্টা একজন হাইস্ট ক্লাস নিয়েছেন একদিনে। ঠিক আছে, একদিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাও ক্লাস নিয়েছেন একজন, 17 ঘন্টা একজন ক্লাস নিয়েছেন, এবং 16 ঘন্টা একজন ক্লাস নিয়েছেন। যাদের মধ্যে আমি 3জন স্যারের নাম বলছি, কিন্তু কে কয় ঘন্টা নিয়েছেন সেটা আমি বলবো না। এর মধ্যে আপনাদের সাজ্জাদ স্যার আছেন, এর মধ্যে আপনাদের সোহাগ স্যার আছেন, এবং এর মধ্যে আমি আছি। এই আমাদের 3জনের বায়োডাটা, আমরা একদিনে 16, 17, 18 ঘন্টা ক্লাস দিয়েছি। এই 3জনের মধ্যে মানে 3জনের 3টা আর কি তো যেটা বলছিলাম যে আমরা যখন ক্লাস নেই আমাদের কিন্তু প্রতিনিয়ত কথা বলতে হয়, চিৎকার করতে হয় আপনাদের সাথে, তাই না? তো এই চিৎকার যে করতে হয়, আমরা আপনাদের পরীক্ষা কাছালে আর কি এই প্রেশারটা বেশি পড়ে যায়। পরীক্ষা যখন কাছে তখন এই প্রেশারটা বেশি পড়ে যায়। তো সেজন্য আপনাদের পরীক্ষার সময় আমরা যদি দাঁড়িয়ে 16 ঘন্টা, 17, 18 ঘন্টা ক্লাস নিতে পারি, তার মানে কি আপনাদের পড়ালেখা কতক্ষণ করা উচিত একটু চিন্তা করে দেখবেন, হ্যাঁ? তো সেজন্য মানে এটা এমন কিছু না যে আপনার খুব আপনার মানে মাইন্ড আপনাকে বলবে যে আপনি টায়ার্ড, আসলে কিন্তু টায়ার্ড না, জাস্ট উঠে শুরু করে দিবেন, ঠিক আছে? তাহলে এখন যখন বলছি, আর আসলে আমরা যারা আছি আমরা আসলে টিচিং প্রফেশনটাকে ভালোবাসি, এজন্য আসলে আমরা করতে পারি। আর যেটা ওই যে এই জায়গার মধ্যে কনফুসিয়াসের একটা কথা আছে, চীনা দার্শনিক কনফুসিয়াস, যার যার আপনার লেখনী সামনে গিয়ে আপনারা পাবেন, তিনি একটা কথা বলেছেন যে কি, চুজ দ্য জব ইউ লাইক দেন ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক ফর এ সিঙ্গেল ডে। যে তুমি সেই কাজটি করো যে কাজটি তোমাকে আনন্দ দেয় বা যে কাজটি তোমার পছন্দ, তাহলে তোমার সারা জীবনে একটা দিনও মনে হবে না তুমি কাজ করেছো। তার মানে কি, আপনার যে কাজটা আপনার করতে ভালো লাগছে, যেমন আমি আপনাদের সাথে যখন আছি, আমার কাছে পড়ানোটা হচ্ছে একটা মানে এনজয় করার জিনিস, বা একটা থাকে না যে আমি মজা করছি আপনাদের সাথে। জিনিসটা এমন না যে এক সাইড থেকে মানে ক্লাস করছি, আমি লেখাচ্ছি আর পড়াচ্ছি, আর আপনারা বুঝছেন নাকি কি করছেন আমি জানি না, ব্যাপারটা এমন না। তো সেই জন্য ক্লাসটা যখন এনজয় করা হয় না, আমি যে প্রত্যেকটা ক্লাসের 2 ঘন্টা ডিউরেশন যে যায়, আপনারা যেমন টের পান না, আমি নিজেও টের পাই না। এটা হচ্ছে ব্যাপারটা। তো সেই জন্য একটু পড়ালেখা ওই ওই রকম করে মানে ওই ইন্টারেস্টটা নিয়ে পড়ালেখা শুরু করবেন। ঠিক আছে, বেস্ট অফ লাক। তাহলে এবার আসেন আমরা যদি যাই ভার্ব। ভার্বকে সাধারণত বলা হয় কি, কোনো কিছু করা, থাকা বা হওয়াকে ভার্ব বলে, যেটা বইয়ের ভাষা আপনারা জানেন ইতোমধ্যে, তাই না? তো বইয়ের ভাষা যদি আমি বলে দেই তাহলে তো আর এক্সেপশনাল কিছু হলো না। তাহলে এই ভার্বটাকে বইয়ের ভাষা না বলে দিয়ে আপনার যদি এক্সেপশনাল কিছু বলতে চাই যেটা আপনার কাজে লাগবে। এক্সেপশনাল থেকে মনে পড়লো, একবার স্কুলের মধ্যে ছোটবেলায় ফরেস্টের বাংলা এসেছিল পরীক্ষায় প্রশ্ন, মানে একটা ইয়ের কম্প্রিহেনশনের ফরেস্টের বাংলা আর কি, আমার কে প্রশ্ন এসেছিল, আমি তখন ক্লাস 1-এ পড়ি মনে হয়। তো আমি বনও জানি জঙ্গলও জানি, আমি না জঙ্গল লিখে আসছি। তো জঙ্গল লিখে আসছি, পরে আম্মু থাকে না, তখন বাসায় আসলে সবাই জিজ্ঞাসা করতো যে কি লিখেছো বা পরীক্ষা কেমন হয়েছে। তা আম্মু আমাকে সুন্দর করে ধরছে, আমাকে জিজ্ঞাসা করছে এটা কি লিখেছো, আমি পরে বললাম জঙ্গল লিখেছি। পরে বলে বন লিখতা কত সহজ ছিল, জঙ্গল লিখেছো কেন? তা আমি পরে বললাম যে আম্মু সবাই তো বনই লিখবে, আমি জঙ্গল লিখলাম এই জন্য। পরে আম্মু আমাকে বললো যে লেখো তো জঙ্গলটা কি লিখেছিলা। পরে আম্মু দেখলো যে আমার জঙ্গল স্পেলিং ভুল ছিল। বুঝতে পেরেছেন মানে ইউনিক করতে গিয়ে ধরা খেয়ে গিয়েছিলাম ওই ছোটবেলায়। তাহলে এই ভার্বের যে ব্যাপারটা আমি বলছি, ভার্ব হচ্ছে যে কোনো কিছু করা, থাকা বা হওয়াকে ভার্ব বলে। এখন যে কোনো কিছু করা, থাকা বা হওয়াকে ভার্ব বলে, এটা আসলে আপনার চাকরি পরীক্ষা আপনাকে কোনো হেল্পই করতে পারবে না। আপনার যেটা আপনাকে হেল্প করতে পারবে সেটা হচ্ছে ভার্ব একটা সেন্টেন্সে ভার্বের কাজটা বোঝা, ভার্বের মিনিংটা বোঝা। একটা সেন্টেন্সে আসলে কিভাবে মিনিংটা, অ্যান্সার নাউনের সাথে ভার্বের আনসার ছিল, তো এটা কিভাবে স্যার, আচ্ছা যাই হোক, এটা পরে পরে আমার সাথে একটু কথা বলার চেষ্টা করবেন পূজা, পরে ক্লাসটা শেষ করে, আমি আসলে আপনার কথাটা বুঝতে পারি নাই। তাহলে ভার্বটা হচ্ছে কোন একটা সেন্টেন্সে ভার্বের আগে আমার গুরুত্ব বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমি ধরেন দুটো কথা লিখছি, একটু খেয়াল করে দেখবেন। ধরেন আমি বলছি মাদার অফ আ বেবি বয়, বেবি বয়। এবং আমি যদি বলি শি ইজ আ মাদার, শি ইজ আ মাদার।
এখানে কোনটা সেন্টেন্স না বলেন তো, বা কোনটা কোন প্রকারের সেন্টেন্স যদি কেউ বলতে চান। মাদার অফ আ বেবি বয় এবং শি ইজ আ মাদার। ওকে, ভেরি গুড। একটাও না। একটাও না যে বলেছেন আপনি। কি জানি খেয়েছেন আজকে, আপনার অনেক শক্তিশালী মনে হচ্ছে। খুব কনফিডেন্টলি একটা ভুল কিছু বলে দিলেন আপনি। আচ্ছা, প্রথমটা সেন্টেন্স না কারণ ভার্ব নেই, এক্স্যাক্টলি। তাহলে এখানে সেন্টেন্সটা হচ্ছে সেকেন্ডটা। এই যে দুটো কথা লিখলাম, আপনার যদি বলা হয়, আমরা বইয়ের ভাষায় কি পড়ি, যে পরস্পর একাধিক বাক্য যখন যুক্ত হয়ে মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে, তাহলে এটা কি মনের ভাব প্রকাশ করে নাই? মাদার অফ আ বেবি বয়, একটা ছেলে বাচ্চার মা মনের ভাব কিন্তু প্রকাশ করেছে, কিন্তু এটা সেন্টেন্স না। তার মানে বইয়ের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞা শুধু সংজ্ঞা কেন্দ্রিকই ভালো, অ্যাপ্লিকেশন কেন্দ্রিক ভালো না। আমরা এগুলো পড়লে হয়তো বা ভালো মার্কস ক্যারি করতে নাও পারতে পারি। তাহলে এই জায়গা থেকে যেটা আমার জানা প্রয়োজন সেটা হচ্ছে কি, একটা সেন্টেন্স হতে গেলে অবশ্যই দেয়ার শুড বি আ ভার্ব। এখানে কোনো ভার্ব আছে দেখেন তো, মাদার অফ আ বেবি বয় কোনো ভার্ব আছে? নাই। তাহলে এখানে কোনো ভার্ব আছে, শি ইজ আ মাদার, আছে? কোনটা ভার্ব বলেন? ইজ। ইজ, অবশ্যই ইজ। তাহলে এটা হয়ে যাচ্ছে সেন্টেন্স, কিন্তু উপরেরটা সেন্টেন্স না। তার মানে আমরা কি শিখলাম, যে একটি সেন্টেন্স হতে গেলে অবশ্যই সেখানে ভার্ব থাকা প্রয়োজন। ভার্ব বিহীন এরকম 1 কোটি শব্দও যদি একসাথে থাকে, এরকম 1 কোটি শব্দও যদি একসাথে থাকে কিন্তু দেয়ার ইজ নো ভার্ব, দেন ইট ক্যান নট বি আ সেন্টেন্স, সেটা সেন্টেন্স হতেই পারে না। বুঝলেন ব্যাপারটা? এটা জানতেন আগে? জানতেন হয়তোবা, কিন্তু এইভাবে হয়তোবা গুরুত্বটা খেয়াল করেন না, একটা সেন্টেন্সের ভার্বের গুরুত্বটা হয়তোবা খেয়াল করতে পারেন নাই, তাই না? তাহলে যখন বলা হচ্ছে, আমরা যদি এই জিনিসটা একটু লিখে ফেলি, যে ভার্ব বিহীন কোনো সেন্টেন্স হতে পারে না, হতে পারে না। তার মানে অবশ্যই একটি ভার্ব থাকতে হবে, সেন্টেন্স হতে গেলে অবশ্যই দেয়ার শুড বি আ ভার্ব। আচ্ছা, আপনার থেকে আগে জেনেছি, ওকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যখন বলছি ভার্ব হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স করার ক্ষেত্রে আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি যেটা ভূমিকা পালন করে, তাহলে ভার্ব বিহীন এরকম 1 কোটি শব্দ যেটা মনের ভাব প্রকাশ করছে সেটাকে কি বলা হয়? নাম শুনেছেন ফ্রেজের? এটা হচ্ছে ফ্রেজ। অর্থাৎ এ মাদার অফ আ বেবি বয়, এই জাতীয় যে কথাগুলো আছে, এই জাতীয় কথাগুলো, স্যার সুমন সাল বলেছিল ভার্ব ছাড়াও অনেক বাক্য হয় এবং সেগুলো সঠিক। ভার্ব ছাড়া অনেক বাক্য হয় কি, সেটা আসলে হচ্ছে কি, আপনার কিছু কিছু ক্ষেত্রে ভার্বটা হয়তো বা উহ্য থাকতে পারে কিন্তু সেটার মিনিং কিন্তু আছে একটা, মানে ভার্বটা ইনডাইরেক্টলি সেই সেন্টেন্সের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। তো সেই জন্য হয়তোবা আপনি শাব্দিক ফিজিক্যালি ভার্ব দেখছেন না। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে কোনো একটা সেন্টেন্স ধরেন, গো, এটা কি কি আপনি সেন্টেন্স বলবেন? এটাও কিন্তু একটা সেন্টেন্স। গো যে কথাটা, শুধু গো কথাটাও কিন্তু একটা সেন্টেন্স। অর্থাৎ এগুলো আসলে ভ্যারি করে জায়গায়। কিন্তু আমি একেবারে প্রথম দিকে একটা কথা বলেছিলাম, যে বিসিএস এর যে প্রিপারেশন আছে সেটা কিন্তু পিএইচডি না, মাথায় রাখবেন। বিসিএস এর প্রিপারেশনটা হচ্ছে চাকরি পাওয়ার প্রিপারেশন। তো সেই জন্য এখানে আমরা, মানে যেই জিনিসটাকে আসলে জানলে আমার এখানে মার্কস আমি ক্যারি করতে পারবো সেটা আমি জানি না, সমস্যাটা কি? এই যে ভার্ব যে থাকতে পারে না থাকতে পারে, ভার্ব কোন একটা সেন্টেন্সে উহ্য থাকতে পারে, এই জিনিসগুলো হচ্ছে কি ডিপ থটের ব্যাপার, ডিপ থটে। এখন ইংরেজি বিসিএস এ আসলে, এটা তো বিসিএস, পিএইচডি তো না। তো সেই জন্য এত ডিপ থট এটা প্রশ্নই করা সম্ভব না। তো সেই জন্য আননেসেসারি জিনিসের মধ্যে আমি কেন সময়টা নষ্ট করব? ওই যে ফার্স্ট ক্লাসে বলেছিলাম একটা কথা, যে কি রবীন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভাইয়ের ওয়াইফের নাম নিয়ে আপনি পড়ে পড়ে আছেন, যে যদি এসে পড়ে যে ওনার ওয়াইফের নাম কি, তৃতীয় ভাইয়ের। তো এটা হচ্ছে ওই রকম ইনফরমেশন মাথায় নেওয়ার মতো। তো সেই জন্য আমরা একটু নেসেসারি ইনফরমেশন নিব, ঠিক আছে? তাহলে ভার্ব যদি আমি বলি, একটা সেন্টেন্সে ভার্বের যে কাজ, আচ্ছা অনেকেই হ্যান্ড রেজ করে রেখেছেন, আমি আস্তে আস্তে আনমিউট করে দেওয়ার চেষ্টা করছি, দাঁড়ান একটু এগিয়ে নেই আমি ক্লাসটা। তাহলে ভার্ব যদি আমি বলি, এই ভার্বের যে এরিয়া আছে, ভার্বের এরিয়া হচ্ছে দুটো। একটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, এবং অপরটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব অর্থ কি? সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। এবং নন ফাইনাইট ভার্ব কি? অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া।
তাহলে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া কেমন, মানে একটা কাজ সমাপ্ত হবে না এমন যতগুলো কাজ আছে তাদেরকে বলা যায় নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বটা কেমন, যেখান থেকে একটা প্রশ্ন আসে। ভার্বের কিন্তু আমাদের ডিটেইল ইলাবোরেটিভ একটা ক্লাস আছে, আমাদের ভার্বের একটা ক্লাস আপনারা পাবেন। তো ভার্বের নন ফাইনাইট মানে নন ফাইনাইট ভার্ব থেকে একটা বিসিএস এ, প্রতিটা বিসিএস একটা প্রশ্ন থাকে, শুধু বিসিএস এ না, এনটিআরসি এ বলেন, প্রাইমারি বলেন, যে কোনো জায়গায় বলেন, চাকরির পরীক্ষায় নন ফাইনাইট থেকে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ একটা প্রশ্ন আসে এখান থেকে। তাহলে এই জিনিসটা আমরা পরবর্তী মানে ভার্বের যে ক্লাসটা আছে সেখানে খুব ডিটেইলে পড়বো। আপাতত যেটা বলছি সেটা হচ্ছে ভার্বের মধ্যে তিনটি নন ফাইনাইট ভার্ব আছে, যার মধ্যে একটি হচ্ছে জিরান্ড, অপরটি হচ্ছে পার্টিসিপল, এবং তারপরে হচ্ছে আরেকটা ইনফিনিটিভ। অর্থাৎ যেই ভার্ব দ্বারা একটা কাজ সমাপ্ত হয় না তাদেরকে বলা যায় নন ফাইনাইট ভার্ব, তাই তো? তাহলে নন ফাইনাইট ভার্বটা কি কাজ সমাপ্ত হয় না? ফর এক্সাম্পল আমি যদি একটা সেন্টেন্স বলি যে ট্রাভেলিং ট্রাভেলিং ইজ আ গুড হ্যাবিট, ট্রাভেলিং ইজ আ গুড হ্যাবিট। দেখেন তো এই ট্রাভেলিং যে কথাটা আছে এটা দিয়ে কি কাজটা সমাপ্ত হয়েছে? বলেন তো। ট্রাভেলিং, তো আপনি একটা কাজের কথা বলছেন যে এটা একটা ভালো হ্যাবিট, তো এটা তো কোনো কাজ সমাপ্ত করার কথা বলা হয়নি। কিন্তু আপনি যদি বলেন হি ইটস রাইস, হি ইটস রাইস, তাহলে যখন বলছেন হি ইটস রাইস, এই ইটসটা দ্বারা কিন্তু নিঃসন্দেহে একটা কাজ সমাপ্ত হয়েছে, সে ভাত খায়, তাই না? এই হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট। তাহলে নিচেরটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, উপরেরটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়ার আমরা দেখলাম জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, যেগুলো আমরা যখন মানে এদের যে ক্লাসটা আছে, ভার্বের ক্লাসটা আছে, সেই জায়গার মধ্যে একেবারে ডিটেইলে বুঝে যাব। আপাতত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভার্বের লতা পাতা বা শাখা দেখবো। আর সমাপিকা ক্রিয়ার মধ্যে তাহলে কি থাকে? সমাপিকা ক্রিয়ার মধ্যে যদি আমি বলি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব যেখানে দুটো প্রকার থাকে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, অপরটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এবং আমি যদি বলি কি বলে অক্সিলারি ভার্ব, আরো একটা প্রকার আছে অক্সিলিয়ারি ভার্ব, যেখানে অক্সিলারি ভার্বের মধ্যে একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, এবং অপরটি হচ্ছে মডাল অক্সিলারি। এই হচ্ছে ভার্বের টোটাল যে এরিয়াটা আছে। আরো এটাকে বড় করা যায় আপাতত, মানে চাইলে আরো বড় করা যায়, কিন্তু আননেসেসারি বড় করার প্রয়োজন নেই। যতটুকু সম্পর্কে আপনার আইডিয়া রাখলে বিসিএস থেকে কাজে লাগবে ততটুকু আপনি জেনে নেন। এটা হচ্ছে ততটুকু যে ভার্বের যে লতা পাতা আছে সেই লতা পাতা কোন জায়গায়। তাহলে এই জায়গার মধ্যে যদি আমরা বলি একটা জায়গা থেকে প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের বেসিক যে পার্থক্য আছে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের যে বেসিক পার্থক্য আছে, সেন্টেন্সে তাদের যে অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশন কেন্দ্রিক কিন্তু পার্থক্যগুলো পরীক্ষায় মাঝে মধ্যে আসে। তাহলে প্রথমেই যদি আমি বলি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বকে আমি চিনবো কিভাবে একটা সেন্টেন্স থেকে? ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সকল ভার্বগুলো যারা কোন একটা সেন্টেন্সে ব্যবহৃত হলে যেই ভার্বগুলো নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হতে পারে। কিভাবে আসেন তো একটু দেখি, আগে লিখে নিয়ে আসেন। আমরা আগে লিখি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যে ভার্বগুলো নাম্বার, পার্সন, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত পরিবর্তিত হতে পারে পারে তাই ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, সরি ট্রানজিটিভ কেন লিখছি, তাই ফাইনাইট ভার্ব হয়।
তাই ফাইনাইট ভার্ব হয়। তাহলে নাম্বার, পার্সন, জেন্ডার, টেন্স অনুযায়ী কিভাবে ফাইনাইট ভার্ব হয় আসেন তো একটু দেখি। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই ইট রাইস, আই ইট রাইস, তাহলে এটা কি একটা সেন্টেন্স হয়েছে, আই ইট রাইস। এখন আমি যদি বলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হি ইটস রাইস হয়ে যায় না? হি ইটস রাইস। এখন এটাকে যদি টেন্সের দ্বারা পরিবর্তন করি, টেন্সের দ্বারা পরিবর্তন করলে আমি কি বলবো? আই অ্যাট রাইস, তাই তো? তার মানে টেন্স দ্বারাও পরিবর্তিত হয়। পাশাপাশি আমরা যদি বলি অক্সিলারি ভার্ব, ফর এক্সাম্পল আই অ্যাম ওয়েল, প্রেজেন্ট টেন্স আপনি যখন বলছেন আই অ্যাম ওয়েল, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন এটাকে যদি আপনি পাস্ট টেন্সে বলেন আই ওয়াজ ওয়েল, টেন্সের পরিবর্তিত হচ্ছে, তাই না? এরপরে যদি আমি বলি মানে অক্সিলারি ভার্ব তাহলে ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব তাহলে ফাইনাইট ভার্ব। পাশাপাশি আমি যখন বলছি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তাহলে এটাকে যদি ফিউচার ইন পাস্টে নিয়ে যান, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এখন এটাকে যদি ফিউচার ইন পাস্টে নিয়ে যান তাহলে আপনি কি বলতে পারেন? আই শুড ডু দ্য ওয়ার্ক। তার মানে কি ফিউচার ইন পাস্টে গেলে শ্যাল থেকে শুড হয়ে যায়, উইল থেকে উড হয়ে যায়। তার মানে কি মডাল গুলো একটা ফাইনাইট ভার্ব, তাই না? মডাল গুলো একটা কাজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিজানুর রহমান বলছেন এভাবে ক্লাস করতে পারলে বিসিএস পাস করতে পারবো কিনা জানি না, তবে গ্রামারের প্রতি একটা ক্লিয়ার ধারণা পাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ মিজানুর। ফারজান ইয়াসমিন, আপনার কি মন খারাপ? আপনাকে আনমিউট করে দিয়েছি। ভালো আছেন স্যার? জি না স্যার। ভালো নাই? আপনি ভালো নাই নাকি মন খারাপ না সেটা জি কোনটা আসসালামু বলেছেন? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনার উপর কি বেশি টর্চার চলে যাচ্ছে? ক্লাস কি মাথার উপর দিয়ে যাচ্ছে? জি না স্যার, বুঝতে ভালোভাবে পারছেন তো? ঘুম পেয়েছে? আচ্ছা, আমি জানি আপনাদের হয়তোবা ঘুমের সময় 11:30 বাজে। তো আসলে আই এম ভেরি মাচ সরি, আমি জানি না যে আসলে এই টাইমিংটা আমার সাথে আপনাদের ক্লাস যে হলো এটা আসলে আমার এখানে হাতে কিছু করার থাকে না, সার্ভিস থেকে রুটিনটা করা হয়। তো হয়তোবা আপনাদের কারোর কাছে এটা আনইজি একটা সিচুয়েশন, কারণ আপনাদের ফ্যামিলি আছে আমি জানি। তো সেজন্য যাদের ফ্যামিলি সোর্স মানে ফ্যামিলি সোর্স থাকবে, মানে এখন থাকে না আপনাদের ডিনারের টাইম বা আপনার আশেপাশে ফ্যামিলি মেম্বাররা থাকতে পারে, তো সেক্ষেত্রে তো আপনাদের প্রাইভেসি মেনটেন করার জন্য আমি বলবো আপনাদের ক্যামেরাটা আপনারা যাদের আশেপাশে ফ্যামিলি মেম্বাররা আছে বা থাকে না যে আপনি হয়তোবা খেতে যাবেন, ডাইনিং এ খেতে বসবেন, বাট ক্লাসের জন্য পারছেন না, বাট ক্লাসটার করার পাশাপাশি যদি আপনি চান তাহলে হয়তোবা খেতে পারতেন। তো সেক্ষেত্রে আপনার ক্যামেরাটা তারাই শুধু অফ করতে পারেন বা তারা অফ করার পারমিশন আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি এরকম হয়। আর যদি এরকম হয় যে না এই তো এবার ক্লাসটা না কি বলে ক্যামেরা না অফ করে আরেক মোবাইল দিয়ে আমি ইউটিউবে গিয়ে আমি রিলস দেখবো, সরি ইউটিউবে না ফেসবুকে গিয়ে রিলস দেখবো, তাহলে ভাই আমাকে দেখেন কাজে লাগবে, রিলস দেখার প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে এটা কি লিখেছেন? অর্থাৎ ফাইনাইট ভার্বকে রূপের পরিবর্তন করা যায় না স্যার, বেশি প্রবলেম হচ্ছে না, ম্যানেজ করতে করে নিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন করা সম্ভব, কিন্তু নন ফাইনাইট ভার্বের কিন্তু রূপের পরিবর্তন করা সম্ভব না। কেন নন ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন করা সম্ভব না কেন? তাহলে আগে এটা একটু লিখে ফেলি যে নন ফাইনাইট ভার্ব, আমি যদি বলি নন ফাইনাইট ভার্ব নাম্বার নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী পরিবর্তিত পরিবর্তিত হয় না, তাই তো? নন ফাইনাইট ভার্ব নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না। এখন দেখেন তো, ফর এক্সাম্পল আমি যদি বলি আই ওয়ান্ট আই ওয়ান্ট টু গো টু স্কুল,
দেখেন তো এই টু গো, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে পরিবর্তন করে দেখান তো। হি এর সাথে কি হি ওয়ান্ট টু গোজ হবে? হি ওয়ান্ট টু গো। শি এর সাথে কি শি ওয়ান্ট টু গোজ হবে? না, টু গো। তার মানে এই যে নন ফাইনাইট ভার্ব, এদের টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী তাদের রূপের পরিবর্তন করা সম্ভব না। এবং এখান থেকে একটা চাকরি পরীক্ষার প্রশ্ন এবার যদি আমি বলি, আসেন তো একটু দেখি। কিসের উপরে ভিত্তি করে, কিসের উপরে ভিত্তি করে ফাইনাইট ভার্বের, ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন হয় না? কিসের উপরে ভিত্তি করে হয় না ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন? অপশনে আমি বলছি নাম্বার, জেন্ডার, টেন্স, পার্সন। অ্যান্সার করেন তো। জেন্ডার। যত বড়ই আপনি নারীবাদী হন না কেন, সি এর সাথে আলাদা ভার্ব হয় না। কি করবো, আমাদের দোষ না এখানে। ঠিক আছে, এই সি এর সাথে আলাদা করে কোনো ভার্ব থাকতে পারে না, মানে হি এর সাথে যে ভার্ব, সি এর সাথে সেই ভার্বই। লিখেছেন? ওকে। তাহলে এবার যদি আমরা বলি ফাইনাইট ভার্ব থেকে, মানে আমরা ভার্ব থেকে যতটুকু শিখলাম সেটা হচ্ছে কি, যে কোনো একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং তাদের রূপের পরিবর্তন হতে পারে। আরো একটা জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কাদেরকে বলা হয়, এবং এখান থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে ট্রানজিটিভ ভার্ব আমি যদি বলি, ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে। অর্থাৎ এই ভার্বটি যখন একটা সেন্টেন্সে দেখবেন আপনি, এরপর একটা অবজেক্ট যুক্ত হয়ে সেই ভার্বটি সেন্টেন্সটাকে শেষ করবে। তাহলে আমরা যদি বলি ট্রানজিটিভ ভার্বের, ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই একটি অবজেক্ট থাকবে, অবশ্যই অবজেক্ট থাকবে। ফর এক্সাম্পল আমি যদি বলি আই ইট রাইস, তাহলে এই ইটটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ ইটের পর একটা অবজেক্ট রয়েছে। নেটে কি প্রবলেম করছে? বাকি সবাই বলেন তো। আনিকা আঞ্জুম বলছে নেটে প্রবলেম করছে, বাকি সবার ঠিক আছে তো না? সাকিব ঠিক আছে না নেট? ওকে, গুড। ঠিক আছে, তাহলে আপনার একটু প্রবলেম হচ্ছে, মানে যার প্রবলেম হচ্ছে তার হয়তো বা একান্তই আপনার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, সেজন্য হয়তো বা আপনার একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ওয়াও, কি সুন্দর কথা বললাম, আপনার প্রবলেম হচ্ছে তাই অনেকগুলো পেঁচিয়ে কথাটা বললাম। ওকে, আচ্ছা। আঞ্জুম আয়েশা স্যার, এত ক্লিয়ার করে স্কুলের সময়টাতে শিখতে পারলে আরো ভালো করতে পারতাম। তখন শিখতে না পারলেও এখন তো অন্তত কাজে দেবে। এভাবে ক্লাসটা পেলে আশা করছি গ্রামার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ পারবেন। গ্রামারটা আসলে খুব সহজ একটা জিনিস, মানে এটাকে আসলে আমরা রুলস দিয়ে মুখস্থ করি দেখে আমাদের কাছে কঠিন মনে হয়। ঠিক আছে, তো এই রুলস রেগুলেশনে না গিয়ে আমরা ভাষাটাকে ভাষা দিয়ে মুখস্থ করি, বা ভাষাটাকে ভাষা দিয়ে বুঝলে কিন্তু জিনিসটা সহজ হয়ে যায়। ঠিক আছে, এবার আসেন স্কুল টিচার গুলো, স্কুল টিচার গুলো কিভাবে কেন এভাবে পড়ায় নেই জানি না, কিন্তু আমার কিন্তু ইংরেজি টিচারের সাথে সম্পর্ক খুব খারাপ ছিল। আমার যে ইংরেজি টিচার ছিল তার সাথে আমার সম্পর্ক খুব খারাপ ছিল। খুব খারাপ ছিল কেন, আমি আসলে আপনার ক্লাসের ক্যাপ্টেন ছিলাম। তো তিনি আসলে খুব বদমেজাজি একজন টিচার ছিলেন আর কি, মানে তিনি আসলে, আমি একেবারেই বলতে চাই, মানে আমার টিচার সম্পর্কে এই কথাটা বলা ঠিক না, কিন্তু তিনি আসলে যেসব করতেন, টিচার মানে স্টুডেন্টদেরকে যেভাবে আসলে পেটাতেন, তো ওই পেটানো আসলে কোনো মানুষ আসলে ইয়ে হয় না, মানে এটা আসলে ইনি এটা করতে পারেন না। তিনি আমাকে মেরে একবার রক্তাক্ত রক্তাক্ত করেছেন, মানে এরকম আসলে করেছেন তিনি। এবং আমি শুধু একা না, এবং আমাকে যে কারণে তিনি মেরে রক্তাক্ত করেছেন সেটা হচ্ছে কি, একবার আমার ফ্রেন্ডরা ক্লাসের মধ্যে দুষ্টুমি করছে, তো ওদেরকে আমাকে পানিশমেন্ট দিয়েছে, মানে ওদেরকে যেন আমি ওয়াশরুমে, মানে পাবলিক স্কুলগুলোর ওয়াশরুম তো বোঝেন, ওই ওয়াশরুমে আটকে দিয়ে আসছে, মানে আমি যেন ওদেরকে 3 ঘন্টা আগে ওদের যেন আমি মানে না খুলে দেই। তো আমি তো আসলে মায়া লেগেছে, আমি দেখলাম যে স্যার নাই ক্লাসে যেহেতু, আমি খুলে দিয়েছিলাম আগে।
তিনি এসে ওদেরকে কিছু বলেন না, আমাকে একেবারে মেরে, তিনি আমাকে 3-4 বার, মানে আমাকে একবার মেরেছেন, মেরে আমি একেবারে শুয়ে পড়েছি, একেবারে ফ্ল্যাট হয়ে গিয়েছি, তারপরে আবার উঠিয়ে তিনি আবার মেরেছেন, আবার ফ্ল্যাট হয়ে গিয়েছি, এরকম আর কি। তো এই ভদ্রলোক হচ্ছে কি, মানে ওনার সাথে আমার সম্পর্ক খুব এরপরে ভালো ছিল না, এবং আমার বাবা আসলে গভর্নিং বডির মানে সদস্য ছিলেন। তো পরবর্তীতে আমি আসলে খুব চেষ্টা করেছি লুকিয়ে রাখার জন্য, কিন্তু আসলে পরবর্তীতে এটা উনি সামনে চলে আসে। তো পরে সামহাও ওনাকে আসলে পানিশ করা হয়। তো পানিশ করলে কি হবে, উনি তো এর মধ্যে দিয়ে যত স্টুডেন্টদের সাথে যা করেছে উনি। তো এই জন্য বলছি কি, যে এই যে টিচার, মানে কিছু কিছু মানুষ আসলে একান্তই টিচার না, এরা আসলে কি জানেন, মানে হয়তোবা তাদের কাছে একটা অথরিটি আছে, তারা হচ্ছে অথরিটি রাখে, বাট তারা টিচার হতে পারে না। টিচার হচ্ছে একটা অন্যরকম জিনিস, যে যে আপনাকে লাইফের, মানে থাকে না, ভিউ শেখাবে। তো সেই জন্য আমি ক্লাসে কি পড়তো না, আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি ক্লাস 8-এ পড়ি, এইটার কাহিনী এটা। এবং মানে সেই ভদ্রলোকটা আসলে এতই খারাপ ছিল, তিনি একবার এক রাস্তার মধ্যে এক মেয়ের গায়ে পর্যন্ত হাত তুলেছেন। মানে তিনি তার স্টুডেন্ট মনে করে তিনি এক মেয়ের গায়ে পর্যন্ত রাস্তায় হাত তুলেছেন, এবং বড় মেয়ে সে। তো পরে সেই ভদ্রলোকের ব্যাপারে আসলে এলাকা থেকেই যথেষ্ট পরিমাণে ইয়ে করা হয়েছে। তো এই জাতীয় যে জিনিসগুলো আছে, এই জন্য আমি বলছি যে আমি কিন্তু এখন ইংরেজি টিচার। ঠিক আছে, তো এই ভদ্রলোক কিন্তু আবার টিচার ছিল, আমার সাথে ওনার সম্পর্ক মোটেই ভালো ছিল না। ঠিক আছে, তাহলে আর আরেকটা জিনিস, আসলে টিচার জিনিসটা হচ্ছে কি, পরবর্তীতে ভবিষ্যতে যদি আপনাদের মধ্যে থেকেই এডুকেশন ক্যারিয়ারে আপনারা যাবেন, তো টিচিং প্রফেশনটা হচ্ছে এরকম, আপনি যখন একটা মানে স্টুডেন্টের সামনে দাঁড়িয়েছেন, আপনার ইচ অ্যান্ড এভরি স্টেপ কিন্তু আপনার স্টুডেন্টরা ফলো করবে, ইমিটেট করবে। আমার ক্লাস থেকে আপনি এমন কিছু শিখবেন না যেটা আপনার পরবর্তীতে লাইফে গিয়ে আপনি সেটাকে ইউটিলাইজ করে খারাপ কোনো ইম্প্যাক্ট পাবেন, এরকম কিছু আমি ক্লাসের মধ্যে ইন্টেনশনালি আমি কোনো কিছু বলবো না। এবং আমার কথার মাঝখান থেকে আঞ্চলিকতাও কিন্তু পাবেন না, আমি কি সবসময় এভাবে কথা বলি, আমার ফ্রেন্ডদের সাথে নিশ্চয়ই আমার আলাদা টোন আছে, তাই না? তো সেই জন্য যে ব্যাপারটা বলছি, যে এটা আসলে ক্লাসে, মানে যদি কখনো টিচার হন, এটা জাস্ট মাথায় রাখবেন যে আপনার একটা ভাষা বা একটা কোনো কিছু যেন আপনার স্টুডেন্টরা মানে খারাপ আপনার ক্লাস থেকে না নিতে পারে বা আপনার থেকে না নিতে পারে। ঠিক আছে, তো সেই জন্য এটা যদি করেন, আসলে দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল। আর আরেকটা সহজ কাজ হচ্ছে কি, দুনিয়াতে কারোর ক্ষতির কোনো কারণ হবেন না, এটা হচ্ছে সব থেকে সহজ কারণ, বা এটা হচ্ছে সব থেকে সহজ উপায় ভালো থাকার বা ভালো রাখার মানুষকে। ঠিক আছে, তাহলে ট্রানজিটিভ ভার্ব যখন বলা হচ্ছে, ট্রানজিটিভ ভার্ব অবশ্যই একটা অবজেক্ট থাকবে। ফর এক্সাম্পল, আই ইট রাইস, আই ইট রাইস, তাহলে আই ইট রাইস যখন বলা হচ্ছে, রাইসের পরে, ইটের পরে একটা ভার্ব আছে। কিন্তু আমি যদি বলি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব সেটা হচ্ছে কি, এই যে দেখেন আমি যে ভদ্রলোকের কথাটা বললাম, এটা কিন্তু ব্যাক ইন, মানে অনেক দিন আগে, মানে আমার স্কুলের যে লাইফ ছিল সেটা তো অনেক দিন আগে ছিল। তো দেখেন আমি আমার মানে স্কুলের লাইফের ভালো টিচারকে কি মনে রেখেছি? মনে রাখি নাই কিন্তু, মানে খুব একটা বেশি কিন্তু তাদের কথা হয়তো বা আপনাকে বললাম না, যে আমার এরকম একজন টিচার ছিল, আপনারা হয়তো বা খুব একটা বেশি ইন্টারেস্টেড ফিল করতেন না। কিন্তু এই ভদ্রলোকের কথা কিন্তু আমার মনে রয়ে গিয়েছে, অর্থাৎ খারাপ যে সকল জিনিসগুলো আছে না, এগুলো কিন্তু মানুষ ভোলে না। তো সেই জন্য বলছি যে কোনো কিছু খারাপ যদি কাউকে, আপনি অ্যাচিভ করেছেন অনেক, কিন্তু যদি কাউকে এরকম পরিমাণে কষ্ট দেন না, তাহলে জিনিসটা দেখবেন যে সারা জীবনের তার মনের মধ্যে একটা আক্ষেপ থাকবে। তো সেজন্য, এবং এখন মজার ব্যাপার হচ্ছে, তিনি খুব চেষ্টা করেন আমাকে তার স্টুডেন্ট আসলে হিসেবে পরিচয় দেওয়ার জন্য, খুব চেষ্টা করেন শুনেছি। মানুষকে নাকি বলে বেড়ান যে আই ওয়াজ হি স্টুডেন্ট। তো ব্যাপারটা হচ্ছে, মানে এখন তো আর বলে লাভ নেই, কারণ আমি তো জানি যে তিনি আসলে কি করেছেন। এবং সামহাও আমি আসলে, মানে অথরিটি যখন আমার হাতে যদি এই অথরিটি আসে, আমি হয়তো বা তাকে ওই স্কুলে রাখতাম না, কারণ আসলে উনি, দ্যাট ওয়াজ টু মাচ আর কি। উনি স্টুডেন্টদের সাথে যেসব করে, রাস্তাঘাটে মানুষের গায়ে হাত তুলে ফেলে, এরকম আর কি। তো এরকম টিচার ভাই, এর টিচিং প্রফেশন দরকার নেই এর। কারণ বাচ্চা কাচ্চাদেরকে মানে বাবা মা স্কুলে দেয় বা কলেজে দেয় হচ্ছে কি, শেখার জন্য, সেই জায়গা থেকে এসব যদি শিখে তাহলে কি হবে? এবার আছেন ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের অবজেক্ট থাকে না। আমরা যদি বলি ইনট্রানজিটিভ ভার্বে, ইনট্রানজিটিভ ভার্ব এর এর কোনো অবজেক্ট থাকে না, থাকে না। ফর এক্সাম্পল, আমি যখন বলছি বার্ডস ফ্লাই, এই যে এরপরে কোনো অবজেক্ট আছে? এরপরে কোনো অবজেক্ট নাই। উনি এত অ্যাগ্রেসিভ ছিল কেন? ওনার ওনার ইভেন ওনার মেয়েকে দিয়ে উনি শিখিয়ে দিতেন, যে আমরা যারা ওনার কাছে পড়তে যেত আর কি,
তো তাদেরকে শিখিয়ে দিত যে যদি কেউ পড়া না পারে, ওনার মেয়ে, বাচ্চা মেয়ে, তাকে নিয়ে আসতো, বলতো যে ওকে পেটাও পেটাও, এরকম শেখাতো। মানে আমার কাছে মনে হয় সামহাও ওনার মাথায় একটু ডিস্টার্ব আছে, মানে খুব একটা বেশি বুদ্ধি রাখে না। তাহলে বার্ডস ফ্লাই যে কথাটা বলা হচ্ছে, এই বার্ডস ফ্লাই এর পরে কিন্তু কোনো অবজেক্ট নাই, তার মানে কি এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। এবং মনে রাখার স্বার্থে যদি আমরা বলি যে ট্রানজিটিভ ভার্বের তাহলে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, এটাকে টেকনিক্যালি যদি সহজে মনে রাখি সেক্ষেত্রে আমি যদি বলি ট্রানজিটিভ, ট্রানজিটিভ সেটাকে আপনি যদি বলেন কমপ্লিট। এবং ইনট্রানজিটিভ আমি যদি বলি, ইনট্রানজিটিভ সেটা হচ্ছে ইনকমপ্লিট। এই ইনে ইনে মিলা যায়, ইনে ইনে মিলা যায়, তাই না? তাহলে দেখেন তো, আপনি যখন বলছেন যে আই অ্যাম গোয়িং, আচ্ছা এগুলো দিলে আপনি আবার কনফিউজ হয়ে যাবেন। ধরেন আমি সিম্পল একটা সেন্টেন্স বলছি যে হি ওয়েন্ট হোম, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এই ওয়েন্ট এর পরে একটা অবজেক্ট আছে, তাই তো, হি ওয়েন্ট হোম। কিন্তু আমি যদি বলি হি ওয়েন্ট, এটাও তো একটা সেন্টেন্স হয়েছে, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন দেখেন তো, এটাও সেন্টেন্স এটাও সেন্টেন্স, পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য একটা জায়গায়, এই সেন্টেন্সটা শুনে মানে হি ওয়েন্টটা শুনে আপনার কাছে মনে হচ্ছে আরো কিছু থাকতে পারতো, তাই না? আরো কিছু হলে হয়তো বা খারাপ হতো না, আরো কিছু শুনতে হয়তো বা ভালো লাগতো, তাই না? তার মানে কিছু একটা আপনি মিস করছেন, ইউ আর মিসিং সামথিং। সেই ক্ষেত্রে যেই জিনিসটা আপনি মিস করছেন, যেই সেন্টেন্সে, সেটা ইনট্রানজিটিভ, ইনকমপ্লিটের সাথে ইনট্রানজিটিভ মিলে যায়, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব। এবং যখন আপনি পুরোটা সেন্টেন্সকে দেখতে পাচ্ছেন যে না ক্লিয়ার, এখানে আর কোনো কিছু আপনার বাকি শোনার মতো ইচ্ছা করছে না, সেক্ষেত্রে সেটা একটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়, তাই তো? তাহলে এই গেল ভার্বের জায়গাটা। ভার্ব সম্পর্কে এর পরবর্তী ক্লাসের মধ্যে আমরা একটু জানার চেষ্টা করবো। এর মধ্যে আমি দু একজনের কোয়েশ্চেন নিয়ে নেই। দীপা বণিক, আমি আনমিউট করে দিয়েছি। দীপা, আপনার নামটা আমার কাছে পরিচিত, কেমন আছেন? আনমিউট করে দিয়েছি আপনাকে। সারাদাব। আদাব স্যার, ভালো আছেন? সারাদাব শুনতে পাচ্ছেন? হ্যাঁ আদাব, শুনতে পাচ্ছি আমি। জি ভালো আছেন স্যার, আপনি? আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার নামটা আমার জি কাছে পরিচিত। স্যার। আপনি কি পুরনো স্টুডেন্ট আমার? জি স্যার, আমি এনটিআরসি এর ব্যাচে পড়েছি আপনার কাছে। ওকে, ক্লাস তাই তো। করেছি আর কি। ওকে, ভেরি গুড, যাক শুনে ভালো লাগলো। আপনার সাথে কথা বলা হয়নি কিন্তু আর কি ক্লাস করেছি, আজকে প্রথম সুযোগ হইলো আর কি কথা বলার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা, এরপরে জি আছে স্যার। হচ্ছে তুমি পল্লব। স্যার, এক মিনিট, আমার মেয়ে একটু কথা বলবে। আচ্ছা আচ্ছা, শিওর। বলো, বলো, আসসালামু বলো, আলাইকুম। হ্যালো বলো। হ্যালো। হ্যালো। হ্যালো, কেমন বলো আছেন আদাব। আপনি? আদাব। আদাব। আদাব, বলো আপনি ভালো ভালো আছি। আছেন? আমাদের সব থেকে বড় স্টুডেন্ট আমাদের ক্লাসের। ভালো আছেন আপনি? বলো, আহ, হ্যাঁ ভালো আছি। আজকে ভেরি গুড, শুনে ভালো লাগলো। দোয়া করবেন সবার জন্য, সবাই আচ্ছা যেন আচ্ছা। বিসিএস ক্যাডার হয়ে যায়, ঠিক আছে? আপনার দোয়া কাজে লাগবে। ওকে, ঠিক জি আছে স্যার। তাহলে। ঠিক আছে দীপা, ভালো থাকবেন। আচ্ছা স্যার। ওকে, এরপরে আমি পল্লবকে আনমিউট করে দিয়েছি। পল্লব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার, শুনতে পাচ্ছেন আমাকে? নমস্কার স্যার, জি শুনতে পাচ্ছি, বলেন। ভালো আছেন? হ্যাঁ আচ্ছা, আমার হচ্ছে যে হ্যাঁ আমি সেন্টেন্সটা একটু ক্লিয়ার হচ্ছিলাম, এটা বিসিএস এ কতটুকু কাজে লাগবে জানি না, তবে আমার বোঝাপড়ার জায়গাটা একটু স্ট্রং করার জন্য আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করা। শিওর, বলেন। তো আমি হচ্ছে যে নর্মালি পিসি দাসের বইটা ফলো করি, তো এখানে হচ্ছে গিয়ে সেন্টেন্সের যে আপনি যেটা বলছেন ভার্ব না থাকলে আসলে সেন্টেন্স হবে না। কিন্তু পিসি দাসের বইটাতে আসলে পরে যেটা বুঝলাম আর কি, এখানে তো বলছে যে মানে একটা সেন্টেন্সের জন্য ভার্ব থাকাটা ম্যান্ডেটরি না, হুম এবং এখানে আপনার সিঙ্গেল ওয়ার্ডের মাল্টি ওয়ার্ডের এইভাবে সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। হুম। ওই জায়গাটা আরেকটু যদি ক্লিয়ার করতেন আর কি। একটা সেন্টেন্স ভার্ব ছাড়া হতে পারে, যেটা হচ্ছে একটা সেন্টেন্স আমার এখানে বিসিএস এর যে টপিকগুলো আছে, বিসিএস এর টপিকের মধ্যে ক্লজ আছে, ক্লজ একটা জায়গা। এই ক্লজটায় যখন আমরা যাব তখন আপনি বুঝবেন যে আমি এই কথাটা যে কেন বলেছি, বা এই কথাটা পরবর্তীতে গিয়ে আপনার কিভাবে কাজে লাগবে, সেটা ক্লজটা পড়লে আপনি বুঝবেন। মানে আমার অনেক কথাই আছে কি রিলেট করে একটার সাথে আরেকটা বলি। ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে। এখন ভাই আমি মানে যে কোনো কিছু, একটা সেন্টেন্সকে, একটা শব্দকে আমি যে বলবো যে শুধু একটা শব্দ একভাবেই ইউজ করা হবে, ব্যাপারটা কিন্তু এমন না, বা একটা কথাকে একভাবে একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে পারবো না।
কারণ এই যে যখন আমি বলছি ওয়াটার, এই একটা সিঙ্গেল ওয়াটার কিন্তু কখনো নাউন হচ্ছে কখনো ভার্ব হচ্ছে। তো সেই জন্য আপনি যদি বলেন যে ইনডাইরেক্টলিও কিন্তু কোনো একটা সেন্টেন্সে ভার্ব ছাড়াও কাজ করতে পারে, কিন্তু সেই জায়গার মধ্যে আমরা ফ্রেজ এবং ক্লজের পার্থক্যটা নিয়ে আসছি। আমি যে দুটো সেন্টেন্সের কথা বললাম বা যে দুটো লাইনের কথা বললাম, এই জায়গার মধ্যে একটা ছিল ফ্রেজ, একটা ছিল ক্লজ, যেটা আপনার পরবর্তীতে বুঝতে খুব সহজ হবে। ঠিক আছে? হ্যাঁ, আপনি মিউট হয়ে গিয়েছেন, আপনি নিজে মনে হয় মিউট করেছেন পল্লব। আমি আনমিউট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে মিউট করেছিলাম, মানে অন্য সাউন্ড যাতে না যায়, আপনার আচ্ছা কথাগুলো আচ্ছা, ইটস শোনা ফাইন, যাবে ইটস এটা ফাইন, মিউট। সমস্যা নেই। হ্যাঁ, না আমি বুঝতে পেরেছি ক্লজ এবং ফ্রেজ, এটা মোটামুটি একটু ধারণা আছে। মানে হুম হুম এখানে হুম। যেটা মানে আপনার এক্সপ্লেইন করেছিল আর কি, যেমন ধরুন আমরা যদি কাউকে কথা বলার সময় যদি হোয়াটস ইওর নেম বলি, আমরা বাংলাতে বললে কিন্তু মাই নেম ইজ বা আমার নাম অমুক হ্যাঁ না হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ ডিরেক্টলি নামটা বলি। হ্যাঁ। এই ক্ষেত্রে কিন্তু আমি কোনো ভার্ব ইউজ করছি না, বাট এটা কিন্তু আমার একটা সেন্স, এটা প্রপারলি এটা এক্সপ্রেস হয়, দ্যাটস এটা একটা সেন্টেন্স আমরা বলতে পারি। হুম অথবা হুম। আমাকে যদি কেউ প্রশ্ন করে ডু ইউ হ্যাভ এ পেন, আচ্ছা, একটু আমি একটু একটু সিম্পলি ইয়েস সময় নিচ্ছি। বলতে পারি। আচ্ছা, আমরা ক্লাস কিন্তু শেষ হয় না, ওই যে অনেকে কমেন্ট করছে যে স্যার ক্লাস কি শেষ, ক্লাস শেষ হয় না, আমরা আজকে পুরো পার্টস অফ স্পিচটা শেষ করবো। আপনাদের ক্লাস তো সাড়ে 12টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, বলেন পল্লব। তো আমাকে যখন আমি যখন কাউকে প্রশ্ন করছি ডু ইউ হ্যাভ এ পেন, সে জাস্ট সিম্পলি ইয়েস বলে কিন্তু আমাকে রিপ্লাইটা দিতে পারছে এবং তার হুম। সেন্সটা আমি প্রপারলি নিতে পারছি। তো এই ক্ষেত্রে তো ইয়েসটাও একটা সেন্টেন্স। হ্যাঁ, ইয়েসটা একটা সেন্টেন্স, এখান থেকে কিন্তু এই জায়গার মধ্যে ইয়েস আই ডু হ্যাভ, তাই না? ইয়েস আই ডু হ্যাভ মানে এটার ভাবটা কি প্রকাশ করছে? ইয়েস আই ডু হ্যাভ, তাই না? ফর এক্সাম্পল, আপনি যদি বলেন হ্যাভ হ্যাঁ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, ইয়েস আপনি বলতে পারেন, কিন্তু ইয়েস আই হ্যাভটা বলা মানে প্রপার যদি ম্যানারটা বলেন, সেক্ষেত্রে কিন্তু ইয়েস। ফর হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল, এই যে কিছু, হ্যাঁ বলেন। হ্যাঁ, না ঠিক আছে, সেটা বুঝতে বুঝতে পেরেছেন? পেরেছি। মানে আমি বলছি যে হ্যাঁ, ইয়েস আই ডু বললে তো ধরেন এটা প্রপার হয়, বাট ইয়েস দ্বারাও তো আমি এটা এক্সপ্রেস করতে পারি। হ্যাঁ, তো দ্যাটস এক্সপ্রেস ওয়াই করতে এটাকে পারেন, আমি সেন্টেন্স বলতে পারবো না। সেন্টেন্স বলতে পারেন। সেক্ষেত্রে ওই যে বললাম যে আপনি যখন একটা গো বলছেন, এটা আসলে একটা মানে আপনি তো বুঝতে পারছেন বলো, তাহলে প্রশ্নটা কি সেটা একটু বলবেন আমাকে। হ্যাঁ, মানে মানে এই যে ধরেন একটাতে আমার একটু কনফিউজ, যে আমি অনেক বই পেয়েছি যে ভার্ব ছাড়া সেন্টেন্সের অস্তিত্ব নাই। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাতে আমার একটু মানে ভার্ব ছাড়া তো সেন্টেন্স হয় কিছু কিছু ক্ষেত্রে, তো ভার্ব ছাড়া যে সেন্টেন্স ইম্পসিবল, এই জিনিসটাতে আর কি আমার একটু খটকা আর কি। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা একটু আপনি একটু নেটে ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, এই জিনিসটা একটু ঘাটাঘাটি করবেন, আর এগুলো ঘাটাঘাটি করলে আপনি সবসময় পাবেন মানে ডিফারেন্ট ভিউটা পাবেন, তাহলে আপনি হয়তোবা জিনিসটা বুঝে যাবেন। তা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমার ক্লাসের মধ্যে যারা আছেন, আমার পার্টিসিপেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছেন, বললো আমরা একটু এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, যেহেতু রাত হয়ে যাচ্ছে, পরবর্তীতে কথা আচ্ছা বলবো। ঠিক আছে। তো সেই জন্য এটা আমি অন্তত আচ্ছা এতটুকু বলতে পারি যে এই ভার্বের যে জায়গাটা আছে, আমি যেটা বললাম সেটা আপনাকে আসলে হেল্প করবে মনে রাখতে, বা এটা হচ্ছে পরবর্তী একটার সাথে একটা লেকচার সিকোয়েন্স আপনার এটাকে সাহায্য করবে। কিউরিওসিটির যে ব্যাপারটা আছে বলবো, এটা একটু নেটে দেখে ফেলবেন। তো পরবর্তী ক্লাসের মধ্যে যদি সময় থাকে আমি এই ব্যাপার নিয়ে আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এই ইনট্রানজিটিভ ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব, এখন যে কথাটা বলবো এই কথাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা একটা কথা। এটা হচ্ছে প্রিপোজিশন এবং কনজাংশনের একটা পার্থক্য, যেখান থেকে 46তম বিসিএস এ প্রশ্ন এসেছে, যেখান থেকে 44তম বিসিএস এ প্রশ্ন এসেছে, যেখান থেকে 45তম বিসিএস এ প্রশ্ন এসেছে, যেখান থেকে 41তম 40তম বিসিএস এ প্রশ্ন এসেছে, শুধু 43তমতে আসে নাই এই প্রশ্নটা, মানে এখান থেকে প্রশ্ন, যেখানে কনজাংশন এবং প্রিপোজিশনের যে একটা পার্থক্য রয়েছে সেই জিনিসটাকে আসলে বোঝানো হয়। আসেন একটু দেখে ফেলি। প্রথমে যদি আমরা বলি প্রিপোজিশন, প্রিপোজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একের অধিক প্রশ্ন থাকতে পারে। প্রিপোজিশন থেকে কিন্তু একের অধিক প্রশ্ন থাকতে পারে এবং থাকে সচরাচর। তো প্রিপোজিশনটার মধ্যে কখন অফ, কখন বাই, কখন টু বসে, সেই জিনিসগুলো তো আমরা অবশ্যই দেখবো। বাট তাছাড়াও প্রিপোজিশনের একটা বেসিক জায়গা আছে, এখন কিন্তু আমরা দেখবো না যে কখন অফ বসে, কখন বাই বসে, কখন টু বসে, এসব জিনিস কিন্তু এখন আমরা দেখবো না। এখন আমরা যে জিনিসটা দেখবো সেই জিনিসটা হচ্ছে প্রিপোজিশন যখন হ্যাঁ, প্রিপোজিশন যখন বলা হয় যে যে কোনো কিছু একটা সেন্টেন্সে যখন প্রিপোজিশন থাকে, এই প্রিপোজিশনটা অবশ্যই হ্যাঁ মডাল অক্সিলারি প্রাইমারি অক্সিলারি সেটা ভার্বের ক্লাসে আমি পড়াবো। তাহলে এই প্রিপোজিশনটা হচ্ছে সেন্টেন্স আসলে ব্যবহারটা কি সেটা আজকের ক্লাস, মানে সেটা পার্টস অফ স্পিচ কেন্দ্রিক প্রিপারেশন, কিন্তু পরবর্তী যে ধাপ আছে তখন আমরা কোন শব্দের পরে কোন প্রিপোজিশন, কোন শব্দের আগে কোন প্রিপোজিশন, এগুলো দেখার চেষ্টা করব। তাহলে প্রিপোজিশন যেহেতু বলছি, প্রি কথাটা অর্থ কি? প্রি কথাটা অর্থ হচ্ছে পূর্বের, তাই তো? প্রি কথাটা অর্থ হচ্ছে পূর্বের। এবং পজিশন কথাটা অর্থ কি? পজিশন কথাটা অর্থ হচ্ছে স্থান। তাহলে প্রিপোজিশন কথাটা অর্থ হচ্ছে পূর্বের স্থান। এখন কার পূর্বের স্থান? প্রিপোজিশন। এই প্রিপোজিশন কথাটা হচ্ছে কোন একটা নাউন অথবা প্রোনাউনের পূর্বের স্থান।
তার মানে নাউন অথবা প্রোনাউনের পূর্বে যে সকল শব্দগুলো বসে এবং যে শব্দগুলো সেই নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সের একটা সম্পর্ক সৃষ্টি করে। এবং প্রিপোজিশনটা কিন্তু একটা সেন্টেন্সকে বড় করতেও সাহায্য করে। একটা সেন্টেন্সকে আপনি যদি বড় করতে চান সেক্ষেত্রে প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে একটা সেন্টেন্স যে আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, সেন্টেন্স হয়েছে? আই অ্যাম আ স্টুডেন্ট সেন্টেন্স হয়েছে, কিন্তু নিঃসন্দেহে সেন্টেন্স হয়েছে। এখন আমি যদি বলি আই এম আ স্টুডেন্ট অফ, আই এম আ স্টুডেন্ট অফ বিদ্যাবাড়ি, তাহলে দেখেন তো এটাও তো সেন্টেন্স হয়েছে। তার মানে কি, এই প্রিপোজিশনটা একটা সেন্টেন্সকে একটা নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত করার ক্ষেত্রে ব্যবহৃত হলো, তাই না? তাহলে প্রিপোজিশনের কাজ হচ্ছে যে কোনো একটা নাউন বা প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সকে যুক্ত করা, যে কোনো একটা সেন্টেন্সকে বড় করা, ইলাবোরেট করা, তাই তো? তাহলে এই জায়গাটা যদি একটু লিখে ফেলি যে যে সকল শব্দগুলো, যে সকল শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউনের প্রোনাউন এর পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে সেই নাউন বা প্রোনাউনের সাথে সেই নাউন বা প্রোনাউন এর সাথে পুরো সেন্টেন্সের পুরো সেন্টেন্সের একটি সম্পর্ক সৃষ্টি করে, একটি সম্পর্ক সৃষ্টি করে তাই প্রিপোজিশন হয়, তাই প্রিপোজিশন হয়, তাই তো? তাহলে তাই প্রিপোজিশন হয়। এক্সাম্পলের জন্য 2 লাইন জায়গা রাখবেন, এক্সাম্পলের জন্য 2 লাইন জায়গা খালি রাখবেন। এবার আসেন আমরা পাশাপাশি আরো একটা পার্টস অফ স্পিচ আছে যেটাকে বলা যায় কনজাংশন। কনজাংশনটা কি? কনজাংশন হচ্ছে প্রিপোজিশন জাতীয় শব্দগুলোই, প্রিপোজিশন জাতীয় শব্দগুলো যখন দুটো ক্লজকে যুক্ত করে, প্রিপোজিশন জাতীয় দুটো শব্দগুলো মানে শব্দগুলো যখন দুটো ক্লজকে যুক্ত করে, দুটো সেন্টেন্সকে যুক্ত করে, অথবা একই প্রকারের দুটো পার্টস অফ স্পিচকে যুক্ত করে, তাকে কনজাংশন বলে। তাহলে ক্লজটা বোঝা ইম্পর্টেন্ট আমার কাছে, যেহেতু আমরা জানি যে দুটো সেন্টেন্স কি, সেন্টেন্স হতে হলে অবশ্যই ভার্ব থাকতে হবে। ক্লজ ব্যাপারটা আমরা একটু বুঝে ফেলি। তো ক্লজ ব্যাপারটা বোঝার আগে আমার সাথে একজন ভলেন্টিয়ার থাকতে পারেন, যাকে আমি আনমিউট করে দেওয়ার চেষ্টা করবো। হ্যান্ড রেজ করতে পারেন, আমি সবার হাত নামিয়ে দিয়েছি, প্রথম হাতটা যার থাকবে তাকে আমি আনমিউট করে দেওয়ার চেষ্টা করব। একেবারে প্রথমে আছেন হচ্ছে তাজকিরা। তাজকিরা কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি ঘুম পাচ্ছে? পাচ্ছিল, এখন এখন পাচ্ছে না। ওকে, ভেরি গুড। তাহলে আপনি মনে হয় আপনাদের ব্যাচেও মানে আপনি এনটিআরসি তে ক্লাস করেছিলেন না? জি ভাই। আপনাদের ব্যাচে থাকতেও তো মনে হয় আপনি ওই যে প্রথম দিকে হাত তুলতে পারতেন, তাই না? জি। ভেরি গুড, আমার মনে আছে। তাহলে যখন বলা হচ্ছে কনজাংশন, আমরা ক্লজের ব্যাপারটা তো আমরা তাহলে জানি, তাজকিরা তো মনে হয় জানার কথা। ধরেন আমি একটা হুম। সেন্টেন্স বলছি যে আই অ্যাম তাজকিরা, তাই তো? তাহলে এটা কি জি। সেন্টেন্স হয়েছে বলেন তো, আই অ্যাম তাজকিরা? ইয়েস। হ্যাঁ। এখন আমি ধরেন এখানে একটা আরো কিছুকে যুক্ত করছি, অ্যান্ড আই অ্যাম আ স্টুডেন্ট, পরেরটাও তো সেন্টেন্স হয়েছে, তাই না? দুটো জি। সেন্টেন্স হয়ে গেল, কিন্তু ফুল স্টপ তো একটা জায়গায় আছে। তাহলে দুটো সেন্টেন্স হলো কিভাবে? একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্স একটা, কিন্তু আমি যে বললাম এটা একটা সেন্টেন্স, এটা কি ভুল বললাম? এটাও যে একটা সেন্টেন্স, এটা কি আমি ভুল বললাম? ভুল ছিল না কিন্তু, এই না। দুটো কিন্তু সেন্টেন্স। জি। কারণ এখানেও একটা ভার্ব আছে। তাহলে দুটো সেন্টেন্স আবার পুরোটা মিলে একটা সেন্টেন্স, কনফিউজিং হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা যদি সেন্টেন্সের মাঝখানে ছোট ছোট সেন্টেন্স যেখানে একটি ফাইনিট ভার্ব আছে সেটাকে আলাদা একটা নাম দিয়ে ফেলি, তাহলে কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যায়, তাই না? যেখানে সেন্টেন্সের মাঝখানে ছোট ছোট সেন্টেন্স যেখানে একটি ফাইনিট ভার্ব আছে তাদেরকে আমি যদি ক্লজ বলি, ব্যাপারটা কিন্তু সহজ হয়ে যায়, তাই না? জি। তাহলে এটা একটা ক্লজ,
এটা একটা ক্লজ, তাই তো? সেন্টেন্সের মাঝখানে ছোট ছোট সেন্টেন্স যেখানে একটি ফাইনিট ভার্ব থাকে তাদেরকে ক্লজ বলে। তাহলে এই ব্যাপারটা যদি একটু লিখে ফেলি, যদিও ক্লজ আজকে না, কিন্তু আজকে কনজাংশন পড়াতে আপনার একটু প্রয়োজন, সেজন্য আমি এটাকে এখন একটু টাচ দিয়ে দিচ্ছি। আমরা যদি বলি ক্লজ, সেন্টেন্সের মাঝখানে, সেন্টেন্সের মাঝখানে ছোট সেন্টেন্স, ছোট সেন্টেন্স। আচ্ছা, এখানে গেট লাগে কয়টা? হ্যাঁ, আপনি আছেন, ওকে। আপনার তো ঘুমের ডিস্টার্ব হয়ে যাচ্ছে না? আপনার কয়টায় ঘুমান এখানে? ওরে সর্বনাশ, তাহলে ফজর পরে ঘুমান একবারে। যেখানে একটি ফাইনিট ভার্ব থাকবে, যেখানে একটি ফাইনিট ভার্ব থাকবে, সেটি ক্লজ হবে। অর্থাৎ সেন্টেন্সের মাঝখানে ছোট ছোট সেন্টেন্স যেখানে একটি ফাইনিট ভার্ব থাকবে সেটাকে ক্লজ আপনি বলতে পারেন। এবার আসেন আমরা যদি বলি কনজাংশন কি। কনজাংশন হচ্ছে সেই সকল শব্দগুলো, যে সকল শব্দগুলো প্রিপোজিশন জাতীয় শব্দ, কিন্তু দুটো ক্লজকে, দুটো পার্টস অফ স্পিচ, একই প্রকারের দুটো পার্টস অফ স্পিচকে বা দুটো সেন্টেন্সকে যুক্ত করে। তাহলে এবার একটু লিখে ফেলি কনজাংশন। কনজাংশন, প্রিপোজিশন, প্রিপোজিশন জাতীয় শব্দগুলো, শব্দগুলো যখন দুটি সেন্টেন্স, দুটি ক্লজ বা একই প্রকার, একই প্রকার দুটি পার্টস অফ স্পিচকে, পার্টস অফ স্পিচকে যুক্ত করে, তাই কনজাংশন হয়। তাই কনজাংশন। আচ্ছা, আমার আমার যে ওয়াটার বোতলটা না, ওইখানে মনে হয় আছে হলুদ রঙের একটা। হ্যাঁ, আমার একটা জার আছে আর কি পানির, একটু কনজাংশন বলে। অর্থাৎ প্রিপোজিশন জাতীয় শব্দগুলো যখন ওকে, থ্যাংক ইউ। তাহলে প্রিপোজিশন জাতীয় শব্দগুলো যখন একই প্রকারের দুটো পার্টস অফ স্পিচকে যুক্ত করে থাকে তখন তাকে কনজাংশন বলা হয়। দুটো পার্টস অফ স্পিচ, দুটো ক্লজ বা দুটো সেন্টেন্সকে। ফর এক্সাম্পল আমি যদি বলি, আচ্ছা এবার একটু আসেন তো দেখি কনজাংশনটাকে আপনার, হ্যাঁ, আপনি রেখে আসছিলেন, ওকে, সমস্যা নেই। তাহলে এবার একটু দেখেন তো এখানে কোনটা প্রিপোজিশন কোনটা কনজাংশন, বলেন তো আমাকে একটু। উইথ হচ্ছে ভাই কনজাংশন। উইথ কনজাংশন, কনজাংশনই তো, জি। ঘুম থেকে উঠেন সকালবেলা, পরে আরেকবার দেখেন আপনাকে বেশি ঘুমে ধরে গিয়েছে আপনার। বলেন, সাব্বির হোসাইন বলেন। আফটার এখানে এখানে আফটার হচ্ছে কনজাংশন, এখানে আফটার হচ্ছে কনজাংশন, কারণ দুটো ক্লজকে যুক্ত করেছে। ক্লজ কিভাবে বুঝলাম? র্যাঙ্ক এবং র্যাঙ্ক। অ্যারাইভড, দুটো ভার্ব আচ্ছা, আছে তাই না? জি স্যার। দুটো ভার্ব যুক্ত ক্লজকে যুক্ত করেছে আফটার, এটা একটা কনজাংশন হয়। কিন্তু এটা কি, দিলরুবা আছেন পরে, দিলরুবা বলেন তো তাহলে এটা কি? উপরেরটা সাকিব, রহিম ইজ গোয়িং টু কলেজ উইথ সাকিব। দিলরুবা কেমন আছেন? আনমিউট করে দিয়েছে, আপনার কাছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, বলেন এটা কি হবে? স্যার এটা প্রিপজিশন। প্রিপোজিশন, কারণ এখানে নাউন বা প্রোনাউনের পূর্বের পজিশন। তাহলে এর পরেরটা কি ছিল? হার। স্যার এটাও প্রিপজিশন। প্রিপোজিশন। তাহলে এক্সাম্পলের যে 2 লাইন জায়গা রাখতে বলেছে আমি এটা লিখে ফেলেন তো। জি স্যার। প্রিপোজিশনের নিচে এক্সাম্পল গুলো, কনজাংশনের নিচে এক্সাম্পল গুলো। লেখা হলে ডান লিখবেন। আসলে ভাই আমার মাথায় কাজ করতেছে না আজকে। আজকে পরীক্ষা ছিল তো, 4 ঘন্টা পরীক্ষা দিলাম। আহ, আর সমস্যা নেই, ভালো হয়েছে। আপনি কাজ করবে, আপনি একটা ঘুম থেকে উঠলে আশা করছি কাজ করবে। এটা নিয়ে খুব একটা বেশি হাইপার হয়ে যাওয়ার কিছু নাই। এরকম ভুল টুকটাক হয়, মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল, তাই না? fear is human.
এটা কিন্তু আমরা প্রচলিত করতে করতে এরকম করি, মানে এটাকে আমরা মানে অনেক সময় এটাকে সত্যি মনে করে বলে ফেলি, জানেন, অনেকে আছে এটা সত্যি মনে করে, এবং আমি মানে খুব মানে মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে এটা মানুষের মুখে আসলেই চলে আসে। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, জান। তাহলে এবার যদি আসি, আইদার ইউ অর হি, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই জাতীয় কথা, যা অনুবাদ না হলে প্রমাণ করা হয়েছে, না হলেও প্রমাণ করা হয়েছে, কোনটা? আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই জাতীয় কথাগুলো সাধারণত কনজাংশন হিসেবে যুক্ত হয়ে থাকতে পারে দুটো পার্টস অফ স্পিচকে। দেখেন তো, একই প্রকার দুটো পার্টস অফ স্পিচ না, এটা কি প্রোনাউন না? ইউ, হি কি? ইউ একটা প্রোনাউন, তাহলে দুটো প্রোনাউনকে যুক্ত করেছে কে? আইদার অর, নাইদার নর। এবং এই জাতীয় যে শব্দগুলো আছে, কনজাংশন জাতীয় যে শব্দগুলো আছে, তাদেরকে, মানে সকল শব্দ এখানে নাই, বাট কিছু শব্দ আছে যেগুলো বহুল ব্যবহৃত, সেই শব্দগুলোকে মনে রাখার জন্য একটা টেকনিক আমরা ফলো করতে পারি, যেটা হচ্ছে কি ফ্যান বয়েজ, যেটা হচ্ছে ফ্যান বয়েজ, যেখানে এফ এ হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এন এ হচ্ছে নট, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়াত, এবং এসে হচ্ছে সো। এই কথাগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, বাট দ্যাট ডাজন্ট মিন যে এগুলোই শুধু কনজাংশন, আরো কনজাংশন কিন্তু আছে, ঠিক আছে, বাট এগুলো বহুল ব্যবহৃত কনজাংশন। লেখা শেষ? আচ্ছা, এবার আসেন, এবার একটু আমরা ইন্টারজেকশনের মধ্যে চলে যাই। এটা যে না বুঝবেন, তার সাথে আমার সেলফি নেওয়ার একটা খুব ইচ্ছা আছে। আপনি যদি এটা না বুঝেন তাহলে আপনি সেলিব্রিটি লেভেলের মানুষ। ইন্টারজেকশন মানে কি? আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, হুররা, উফ, তারপর এলাস, এই জাতীয় কথাগুলো যখন মনের বিস্ময় প্রকাশ করছেন, এই জাতীয় কথাগুলো, সেগুলোকে অবশ্যই কি বলা হয়? ইন্টারজেকশন বলা হয়, তাই তো? তাহলে যখন বলা হচ্ছে স্যার নিবন্ধনের ম্যানেজমেন্টের ক্লাস নেন না, আপাতত আমি নিচ্ছি না, আপাতত নিবন্ধনের ম্যানেজমেন্ট আসলে প্রেসার হয়ে যাচ্ছে আমার, অন্যান্য ইংরেজি ক্লাসটা নিয়ে নিবন্ধনে নিবন্ধনে এখন অন্য একজন স্যার নিচ্ছেন। তাহলে যখন বলা হচ্ছে হুররা উই হ্যাভ ফিনিশ লার্নিং পার্টস অফ স্পিচ, তাহলে দেখেন তো এই হুররা কথাটা কি একটা মনের আবেগ অনুভূতি বোঝালো না? আপনি হুররা যখন বলছেন সেটা হচ্ছে একটা আবেগ বা অনুভূতি প্রকাশক। হুররা উই হ্যাভ ফিনিশ লার্নিং পার্টস অফ স্পিচ, তাহলে এই শব্দটি হুররা বলে, যেহেতু আপনি মনে একটা আবেগ প্রকাশ করছেন, সেক্ষেত্রে এটা অবশ্যই হয়ে যাচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ অনুভূতি প্রকাশক। যদিও এটা লেখার প্রয়োজন নেই, বাট স্টিল লিখে ফেলেন খাতায়, যেহেতু নোট করছেন, জাস্ট এতটুকু লিখে ফেলেন যে ইন্টারজেকশন অনুভূতি প্রকাশক, অনুভূতি প্রকাশক। আহ স্যার সেলফি নিতে গেলে ভুলও করতে পারে, আচ্ছা। আপনারা দুষ্টু আছেন। আমি ওই যে ধমক মাঝে মধ্যে বলি, ওই ধমক কথা বলতে, মানে ধমক কথা শোনার জন্য ইচ্ছা ইচ্ছা করে আমার স্টুডেন্টরা মাঝে মধ্যে ইচ্ছা করে ভুল করে, এরকম অনেকে আছে যে আপনার ধমক বলবো এটা শোনার জন্য ওরা ভুল করে থাকে ইচ্ছা করে। দুষ্টু আছেন আপনারা। এরপর আবার লাইভে মাঝে মধ্যে গেলে, লাইভে ধরেন আমি যখন লাইভে আছি আর কি, বিদ্যাবাড়ি পেজ থেকে যখন লাইভে থাকি, তখন যখন কোনো কিছু একটা পড়াচ্ছি, ভুলটা আমার চোখে খুব জলদি আসে, তো ইচ্ছা করে দু একটা আছে যে ইচ্ছা করে ভুল করে যাতে আমি ওদেরটা পড়ি, মানে এরকম দুষ্টু কিছু আছে। তাহলে এটা দেখেন তো, এই সেন্টেন্সটা কি সত্যি? হুররা উই হ্যাভ ফিনিশ লার্নিং পার্টস অফ স্পিচ, কি মনে হয় পারবেন? ইন্টারজেকশন পর্যন্ত তো আমরা পেরেছি বা পড়েছি। স্যার পত্রিকার সেশনটা কি হচ্ছে না, এই বিষয়টা সার্ভিসকে কিছু বলে না, পত্রিকার সেশনটা আমাদের জন্য উপকারী ছিল। হ্যাঁ, উপকারী ছিল পত্রিকার সেশনটা, কিন্তু পত্রিকার সেশনটা আসলে হয় কি যে ভিউ এরকম উঠছিল না, মানে আমি সময় দিতে পারছি না, সাজ্জাদ স্যারও এখন পারছে না তেমন একটা, তো সেজন্য দেখা যায় যে ওই রকম আসলে আমরা যেমন করে চাই তেমনটা অনেকটাই হচ্ছিল না। তো সেজন্য হয়তো আপাতত বন্ধ আছে, বাট আমরা একটু সময় করতে পারলে আবার এটা শুরু করব, ঠিক আছে? তাহলে ইন্টারজেকশন নিয়েছেন? না, এখন আমরা প্রশ্ন একটু ইয়ে করব, প্রশ্ন সলভ করব জিপু। তাহলে এটা যদি আমরা বলি হুররা উই হ্যাভ ফিনিশ লার্নিং পার্টস অফ স্পিচ, তাহলে আসেন তো একটা সেন্টেন্স থেকে প্রত্যেকটা আলাদা আলাদা করে পার্টস অফ স্পিচকে আমরা খুঁজে বের করতে পারি কিনা, দেখি তো আমরা কতটুকু শিখলাম। তাহলে প্রথমে যদি বলা হয় যে কোনো একটা সেন্টেন্স আমাকে দিয়ে দিলে, আমি যেটা আপনাদেরকে প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, যে যে কোনো একটা সেন্টেন্স দিলে সেই সেন্টেন্স থেকে আলাদা আলাদা করে পার্টস অফ স্পিচ কোনটা কোন প্রকার পার্টস অফ স্পিচ সেটা আমরা বুঝতে পারি কিনা। আব্দুল্লাহ আল হাদি কেমন আছেন স্যার? আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপনি কি ভালো। ঘুম পেয়েছে? জি স্যার, ঘুম চলে আসছে।
আরে বেচারা, থাক, আর বেশিক্ষণ নেই আমরা। বলেন তো এটা কোন প্রকার? তবে স্যার এতটুকু আমি শিওর আপনি মানে ঘুমিয়ে যান নাই যে এখনো, এটা আমার ক্রেডিট দিতে হবে আপনাকে। ঘুমিয়ে পড়তেন আপনারা সচরাচর এই 12টা 8-এ। বলেন এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? পারবেন? স্যার ইন্টারজেকশন, ইন্টারজেকশন, গুড। অ্যান্ড প্রিপোজিশন, একই জাংশন, প্রকারের দুটো পার্টস অফ স্পিচকে যুক্ত করছে না, ও আই আচ্ছা এবং আচ্ছা মাই। আচ্ছা, একটা কনজাংশন কনজাংশন, কনজাংশন। আই, আই কি? প্রোনাউন, প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে। ট্রাভেল। আচ্ছা, এটা আমাকে ভার্ব। তুষার বলেন, তুষার এর পরের থেকে বলেন, তুষার। ট্রাভেলের পরে ট্রাভেল তো বলে দিয়েছেন ইজিলি। তুষার কেমন আছেন? স্যার ভালো, স্যার ভালো আছেন? ওকে, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলেন ইজিলি কোনটা, কোন প্রকার পার্টস অফ স্পিচ? স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব, কারণ আমি যদি প্রশ্ন করি কিভাবে সে ট্রাভেল করেছিল, উত্তরে চলে আসে কি? ইজিলি, তাই সহজে। তো? তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এরপরে যদি যাই টু, টু কোন পার্টস অফ স্পিচ? স্যার প্রিপোজিশন। একটু গান গেয়ে বললেন মনে হয়। প্রিপোজিশন মানে একটা টান দিয়ে বললেন, কি কনফিউজ কেন? পারা উচিত তো। প্রিপোজিশন না, কানাডাকে মানে কানাডার সাথে পুরো সেন্টেন্সকে একটা সম্পর্ক তৈরি করছে, এটা প্রিপোজিশন হয়। তাহলে কানাডাটা কি বলেন তো প্রীতি? আনমিউট করে দিয়েছি। প্রীতি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আচ্ছা বলেন এই কানাডাটা কি? নাউন। কোন নাউন? স্যার, প্রপার নাউন, প্রপার নাউন। তাহলে আমি যদি বলি কান্ট্রি, কমন নাউন, কান্ট্রি হয়ে যেত কমন নাউন, কিন্তু কানাডা হচ্ছে একটা প্রপার নাউন। এরপর যদি বলি অ্যামেজিং, অ্যামেজিং এটা ইন্টারজেকশন। আপনার সাথে সেলফি নিতেই হবে। আপনি কি বললেন, এটা ইন্টারজেকশন কেন হবে? এটা একটা অ্যাডজেক্টিভ না, সাইটস কে মডিফাই করছে। আমি যদি প্রশ্ন করি কেমন, অ্যামেজিং, কেমন সাইট, অ্যামেজিং সাইট, এটা একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই। এবং সাইট মানে কি? দৃশ্য। তাহলে দৃশ্যকে যেহেতু মডিফাই করছে, এটা নিঃসন্দেহে হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এবার যদি আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নতে যাই, হি ওয়াজ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। ডিসএগ্রিয়েবল নিচে আন্ডারলাইন করা আছে, আসেন তো দেখি। বৃষ্টি আছেন, বৃষ্টি আনমিউট Adjective. করতে। Adjective. আচ্ছা দাঁড়ান, আপনারা সবাই যারা আনমিউট করা আছেন তারা আনমিউট করা থাকবেন। স্ট্রিক্টলি ফলো করবেন এই জিনিসটা, যেটা এখন আমি বলছি। যারা আনমিউট আছেন তারা আনমিউট করা থাকবেন। আমি যাদেরকে নতুন সুযোগ দিচ্ছি, তারা যদি না পারেন তখন আপনারা বলবেন। কিন্তু এর আগে যদি বলে দেন আপনারা, মানে যাকে নতুন সুযোগ দিচ্ছি তার আগে যদি বলে দেন, তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড। ঠিক আছে? এটা আপনার নেগেটিভ মার্কিং হয়ে যাবে তখন। ঠিক আছে? তাহলে বলেন ডিসএগ্রিয়েবল মানে নিচে আন্ডারলাইন। ডিসএগ্রিয়েবল কি? বৃষ্টি বলেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি বলেন এই ডিসএগ্রিয়েবল। ডিসএগ্রিয়েবল স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কারণ ম্যানকে মডিফাই করছে। গুড। আগের আগের দেখি ক্লাস কেমন মনে আছে। ক্যাটেল, ক্যাটেল কোন নাউন? কালেকটিভ নাউন স্যার। ভেরি গুড। এরপরে যদি বলি গার্ল কোন নাউন? গার্ল কমন নাউন। ভেরি গুড। এরপরে যদি বলি আই হ্যাড আ টক উইথ হিম, টকটা কি? টক নাউন। ভেরি গুড, কিভাবে পারলেন? আর্টিকেলের পরে এরকম। ভুল করে পেরে গিয়েছেন, বুঝতে পেরেছেন? আপনি যে সেন্সে যাচ্ছেন সেই সেন্সে তো এটা অ্যাডভার্ব হওয়ার কথা। টক, দেখেন তো তিনটা শব্দ আছে না আর্টিকেলের পরে। মানে, স্যার আসলে সেরকম ভাবেও চিন্তা করিনি, মানে অর্থ হিসেব করে মনে হলো, সেই জন্য মানে বলেছি। আপনি প্রশ্ন করেছেন আর কি, কি দ্বারা প্রশ্ন করেছেন, তাই তো? আমার তোমার সাথে কি ছিল বা কি জি জি আছে, স্যার। আপনি সেভাবে হয়তো বা খুঁজে বের করেছেন, বাট স্টিল জি এটাকে অনেকে আছে, ওই যে আমি যে টেকনিক শিখেছি সেই টেকনিকে পড়তে গেলে অনেকের আসলে এটাকে কনফিউশনে পড়তে পারেন যে স্যার এখানে তো দেখলাম যে তিনটা শব্দ, তাহলে এটা অ্যাডভার্ব হলো না কেন? কারণ এই পরের এইটা কি বলেন তো? এটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ? বৃষ্টি বলেন তো। উইথ, স্যার, বলতে পারছি না, প্রিপোজিশন মনে হচ্ছে না। প্রিপোজিশন স্যার এটা। প্রিপোজিশনই তো। ও আচ্ছা। এরকম কনফিউশনে থাকলে আপনি তো মানে ডিস্টার্ব হয়ে যাবে। ভাইবা বোর্ডে আপনি গিয়ে বলবেন বলতে পারছি না, কিন্তু অ্যান্সারটা ঠিক বলবেন, তাই তো? এরকম কনফিউশনে থাকলে হবে না, বলে ফেলবেন একটা। তাহলে ঠিক যখন বলা আছে। হচ্ছে এই উইথ, এটা একটা প্রিপোজিশন, কিন্তু এই উইথটা এই প্রোনাউনের সাথে পুরো সেন্টেন্সের একটা যুক্ত করেছে, সম্পর্ক সৃষ্টি করেছে। তার মানে কি, এই যে এই জায়গাটা, এটা কিন্তু একটা সেন্টেন্সের অ্যাডিশনাল পার্ট। সেন্টেন্সকে বাড়ানো হয়েছে। মেইন সেন্টেন্সটা কিন্তু আই হ্যাড আ টক পর্যন্তই। আই হ্যাড আ টক পর্যন্ত অ্যাডিশনাল কিন্তু স্পিচের কাজ করতেছে। হ্যাঁ,
তো সেক্ষেত্রে আই হ্যাড আ টক পর্যন্তই কিন্তু মেইন সেন্টেন্সটা ছিল। এখন দেখেন তো আর্টিকেলের পরে একটা শব্দ আছে উইথ হিম বলে, তো আমি এটাকে বড় করেছি, বাট আসলে তো মেইন সেন্টেন্সটা ছিল আই হ্যাড আ টক, তাই না? সেই জন্য Yes, এখন sir. যদি আপনি দেখেন আর্টিকেলের পরে একটা শব্দ আছে, সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এবং প্রশ্ন যদি করেন যে কি, আমার তোমার সাথে ওই যে লিখিয়েছিলাম যে আর্টিকেলে কোনো সেন্টেন্স থেকে নাউনকে খুঁজে বের করতে হলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে নাউন পাওয়া যায়, লিখেছিলাম প্রথম ক্লাসে, মনে আছে? জি স্যার। হ্যাঁ, সেই জায়গাটা। এরপরে যদি আমরা বলি উইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, এরপরে আছেন কে? পুরুষ কোটায় হাদিকে নিয়ে আসি। হাদি বলেন তো, আপনি তো বলেছেন, আচ্ছা বলেন, তাও আবার বলেন। অনেস্টি। অনেস্টি। এরপরে সাইফুল বলবেন, সাইফুল ইসলাম বলবেন। সাইফুল বলেন তো ম্যান ক্যান নট লিভ অ্যালোন। সাইফুল কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন ম্যান ক্যান নট লিভ অ্যালোন। অ্যালোন। সাইফুল কি একা হয়ে গেলেন? আপনাকে তো আনমিউট করে দিয়েছিলাম আমি, আপনাকে শুনতে পাচ্ছি না। সাকিব বলেন তো, সাকিব। সাকিব কেমন আছেন? আনমিউট করে দিয়েছি, টিআই সাকিব। আসসালামু আলাইকুম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। বলেন ম্যান ক্যান নট লিভ অ্যালোন। অ্যালোনটা কি? আপনারা যারা অ্যালোনটা আনমিউট করা আছেন সবাই বলেন তো দেখি। অ্যাডভার্ব। অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব স্যার। লিভকে মডিফাই করছে, লিভকে মডিফাই করছে। আমি যদি প্রশ্ন করি মানুষ কিভাবে বসবাস করতে পারে না, উত্তরে কি আসবে? একাকী বসবাস করতে একাকী। পারে। মানুষ একাকী বসবাস করতে পারে না, এবং লিভ ভার্বটাকে মডিফাই করছে, তাই তো? অ্যাডভার্ব। এরপরে যদি বলি দ্য সান হ্যাজ গন ডাউন, এবার যারা হাত তোলেন নাই তাদের মাঝখান থেকে একজনকে একটু ধরি আমি, দাঁড়ান। এবার আমাকে বলবেন হচ্ছে আহ স্বর্ণা কুণ্ডু। স্বর্ণা কেমন আছেন? আনমিউট করে দিয়েছি। আদব স্যার, ভালো আদাব, ভালো আছি। আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। বলেন এটা কি হবে? দ্য সান হ্যাজ গন ডাউন। ডাউনটা কি? ডাউন স্যার অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব। কোথায় গিয়েছে? ডুবে গিয়েছে, নিচে গিয়েছে, তাহলে অ্যাডভার্ব হয়ে যায়। গুড। হি রিচড হোম সেফলি, এটা আমাকে বলবেন হচ্ছে বিতু চাকমা। বিতু কেমন আছেন? আপনি একটা ভুল করেছেন আমার মনে আছে। বিতু কেমন আছেন? আছি স্যার, মোটামুটি। কেমন আছেন মোটামুটি। স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। মোটামুটি আবার কি, ভালো থাকবেন সবসময়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্যার। ভালো না থাকলেও আমাকে ছোটবেলায় কেউ যদি জিজ্ঞাসা করতো পরীক্ষা কেমন হয়েছে, জীবনে আমি আজ পর্যন্ত কাউরে বলি নাই পরীক্ষা খারাপ হয়েছে। পরীক্ষা জিজ্ঞাসা করেছে কেমন হয়েছে, সেটাকে আমি খারাপ কেন বলবো? এটা একটা ফর্মালিটিস, বুঝতে পেরেছেন? জীবনে আমি কাউরে বলি নাই পরীক্ষা খারাপ হলেও বলি নাই খারাপ হয়েছে, ভালো হয়েছে। পরীক্ষা কেমন? ভালো হয়েছে। বলেন এটা কি হবে? হি রিচড হোম স্যার সেফলি। অ্যাডভার্ব। অ্যাডভার্ব। কারণ আমি যদি প্রশ্ন করি কিভাবে সে পৌঁছেছে, কিভাবে, উত্তরে চলে আসে সেফলি পৌঁছেছে, তাই সেফলি। তো? হ্যাঁ তাহলে স্যার। কিভাবে পৌঁছেছে, এবং পাশাপাশি যদি আমি বলি এল ওয়াই যুক্ত আছে। এখন কথা হচ্ছে এল ওয়াই যুক্ত থাকলেই কি অ্যাডভার্ব হয়ে যায়? না। এল ওয়াই যুক্ত স্যার থাকলে আমি অ্যাডভার্ব হয়ে একটা যায়। কথা জিজ্ঞেস করি। বলেন। স্যার হোমকে মডিফাই করতেছে বা এজন্য সেফলি অ্যাডভার্ব হয়ে গেছে, এটা কি বলা যায় না? হি রিচড হোম সেফলি, এখানে হোমকে মডিফাই করছে না তো, এখানে তো রিচড কে মডিফাই করছে, তাই না? তার পৌঁছাটাকে মডিফাই ও করছে স্যার যে সে। সরি, আমি সেইটাই বলতে চাইছি কিন্তু ভুল হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নেই, রাত হয়েছে তো, আপনাদের ঘুম পেয়েছে আমি বুঝতে পারছি। স্যার আপনাদের প্রিলিমিনারি এজন্য পরীক্ষা তো রাতের বলা বেলা হবে যাচ্ছে না, তাই এটা না? হচ্ছে কথা। এই জন্য আপনাদের ভুল আশা করছি, তখন হবে না, তখন না হলেই চলবে। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, কারণ সেফলি রিচড কে মডিফাই করছে। এরপর যদি যাই বিউটি ইজ ট্রুথ, এটা তো পারবেন সবাই, বলেন, সবাই বলেন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। সোনিয়া আছেন, তারপরে সোনিয়াকে আনমিউট করে দিচ্ছি, তারপরেরটা সোনিয়া বলবেন। দ্য বয় রাইটস ওয়েল। সোনিয়া কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। বলেন এটা কি হবে? আপনি ছাড়া সবাই পারবে, বলেন তো সবাই। স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। কারণ এটা ভার্ব। কাকে মডিফাই করছে? রাইটস কে। রাইটস কি একটা ভার্ব না? হ্যাঁ স্যার। রাইটস হচ্ছে একটা ভার্ব, এবং ভার্বকে মডিফাই করে এই ওয়েল কথাটা, তাহলে এটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এরপরে যদি যাই হি রানস ফাস্ট, এটা আমাকে এরপরে আছেন কে? সৈকত তালুকদার। সৈকত আনমিউট করে দিয়েছি। ইউ হ্যাভ আ নাইস প্রোফাইল পিকচার। সৈকত আনমিউট করে দিয়েছে আপনাকে। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছি স্যার, আসসালাম। আপনি কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। বলেন এটা কি হবে? হি রানস ফাস্ট। স্যার এটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব। অ্যাডভার্ব। সরি স্যার। আপনাকে প্রশংসা করলো, আপনি তো আমাকে বেইজ্জতি করে দিলেন। বললাম না কিন্তু, এটা অ্যাডভার্ব হয়ে যায়। রানস কে মডিফাই করছে,
রানস কে একটা ভার্ব কে মডিফাই করছে, সে কিভাবে দৌড়ায়? সে জোরে দৌড়ায়, তাহলে দ্রুত এটা পাস্ট দৌড়ায়। কি? অ্যাডভার্ব। তোমার অ্যাডভার্ব Adverb. আছে, এই জন্যই বলেছে অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ নিয়ে কনফিউশন পড়েছেন। অ্যাডভার্বের ভাব বেশি, সে ভার্বকে মডিফাই করছে, সে মানে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে না, তার ভাব বেশি আর কি এই ভদ্রলোকের। তাহলে হ্যাঁ এরপরে যদি যাই, হি স্যাট বিসাইড মি, দেখে ফেলেছেন আপনার প্রিপোজিশন, কারণ Preposition. মিটা ফিউচার কি ওয়ার্ড ছিল? প্রোনাউনকে মি যুক্ত করেছে Pronoun. বুঝতে পারছি। প্রিপোজিশন হিসেবে। এরপরে ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন, বলেন সবাই বলেন। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ Adjective. অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। গুড। এরপরে এরপর আপনারা কেউ বলবেন না, পল্লবকে দিচ্ছে এরপরে। এভরি ম্যান ইজ পোটেনশিয়াল। পল্লব কেমন আছেন? আপনার সাথে কথা হয়েছে তো, পল্লব বলেন এটা কি হবে? হ্যাঁ, এটা কি হবে? এভরি ম্যান ইজ পটেনশিয়াল, এখানে হ্যাঁ, নাউন মনে হচ্ছে আমার কাছে। এভরি কথা নাউন বলেন। না না, ও আচ্ছা, এখানে এভরি যাচ্ছে, আমি পটেনশিয়াল ভেবেছিলাম আর কি। না না, এখানে তো অবশ্যই পোটেনশিয়াল না, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হবে, হবে, কারণ ম্যানকে মডিফাই Adjective. করেছে। অ্যাডজেক্টিভ হবে। Adjective. আমি প্রথমে পটেনশিয়াল ভেবেছিলাম, পুরো প্রশ্নটি পড়ি এই নাই, তো আপনি সরি। আপনি আপনি একটু বেশি বেশি একটু চিন্তা করে ফেলেন, বেশি চিন্তা করা যাবে না, ঠিক আছে? বেশি চিন্তা করতে গেলে ইজি জিনিস কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি। বলেন, এটা তো পারবেন সবাই। আর্মি পটেনশিয়ালটা কি নাউন ছিল? Collective. Collective noun. অবশ্যই একটা কালেক্টিভ কালেকটিভ নাউন। Collective noun. এরপরে যদি বলি কমন নাউন কোনটা? ব্যাংক। Bank. Bank. ব্যাংক। নিঃসন্দেহে ব্যাংক কমন নাউন। এরপরে যদি আমরা বলি কালেকটিভ নাউন কোনটা, পারবেন সবাই? Class. Class. ক্লাস। ক্লাস, গুড। অ্যাবস্ট্রাক্ট নাউন, Childhood. চাইল্ডহুড। গুড। পার্সোনাল প্রোনাউন করেছেন, ইউ। You. You. ইউ। রিফ্লেক্সিভ প্রোনাউন, মাইসেলফ। Myself. মাইসেলফ myself, good. Indefinite pronoun, এনিবডি। Anybody. anybody, Anybody. anyone, nobody, no one, none, nothing, everything. I water plants. Water কি? ভার্ব। ভার্ব। ভার্ব, কারণ Verb. এই শব্দটা ভার্ব সাধারণত সাবজেক্টের পরে বসে থাকে। ভার্ব যে কথাটা আছে সেটা সাধারণত সাবজেক্টের পরে বসে, নাউন বা প্রোনাউনের পরে বসে, বা যে কোনো একটা সাবজেক্টের পরে বসে থাকে ভার্বের অবস্থান, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এই ওয়াটার কথাটার অর্থ কি জানেন? পানি না, এই ওয়াটার কথাটার অর্থ হচ্ছে পানি দেয়া, যে আমি পানি দেই, আমি ওয়াটারে পানি দেই, সরি প্ল্যান্টে পানি প্লান্টে দেই। পানি। তো সেক্ষেত্রে এটা অবশ্যই ভার্ব হয়ে যায়। Verb. হি ইজ পুর বাট অনেস্ট, এখানে কনজাংশন কোনটি? But. বাট বাট। But. বাট ক্যান বয়েজ বি ছিল, কনজাংশন কোনটি? নিচের কোনটি? অর। অর। Or. ফরও or কিন্তু কনজাংশন। ফর কি ভুলে গিয়েছেন? ক্যান or বয়েজের ফর for. প্রথমে তো শুরু হয়েছিল। For. তাহলে এই জাতীয় প্রশ্নে কি করবেন? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন। এই জাতীয় প্রশ্নে কি করবেন? ফার্স্ট থেকে প্রচলিত অ্যান্সার গুলো দিতে হবে। এখন আপনি যে আই বলবেন থিঙ্ক তারপর কি, তাহলে প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, বলেন তো। আই থিঙ্ক এন্ড বাট ওর এই তিনটা প্রায়োরিটি দিতে হবে। And but or still. বুঝি না, আরেকবার বলবেন। মানে এন্ড বাট ওর এই তিনটা তো পপুলার কনজাংশন, বহুল ব্যবহৃত, ওই তিনটাকে প্রায়োরিটি দিতে হ্যাঁ হবে হ্যাঁ আর কি। আই থিঙ্ক হ্যাঁ, অ্যান্ড বাট অর এই জাতীয় যে কনজাংশন গুলো আছে এগুলো বহুল ব্যবহৃত, এবং পাশাপাশি ওইটাই আর কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা হচ্ছে বহুল প্রচলিত যেটা, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্ড বাট অর, এগুলো থাকলেই মানে মোস্ট অফ দ্য কেসেস হয়ে যায়। বাট স্টিল ওই যে থাকে না, ক্রিটিক্যাল চিন্তা করার প্রয়োজন নাই, যে এটাও তো হয় সেটাও তো হয়, এই জাতীয় অ্যান্সার গুলো আবার ছেড়ে আসবেন না, বহুল প্রচলিত অ্যান্সারটা দিয়ে আসবেন। এগুলো ছেড়ে আসলে যারা অ্যান্সার করেছে তারা মার্কস পেয়ে যাবে। পুরা উই হ্যাভ ওন দ্য গেম। কেউ পারবেন না এমন আছেন? ইন্টারজেকশন Interjection. Interjection. পুরা উই হ্যাভ ওন দ্য গেম। আন্ডারলাইন। Alas, I am undone. কি? Interjection. ইন্টারজেকশন ইন্টারজেকশন। এবং এর সাথে সাথে আজকের ক্লাসটা আমাদের শেষ হলো। এবং যেহেতু আজকে ক্লাসে আমি মানে শেষ করতে পেরেছি মোটামুটি 206 জন স্টুডেন্ট নিয়ে, আলহামদুলিল্লাহ, মানে এটা আসলে অনেক আপনাদের কাছে অনেক শেষ বললেন কৃতজ্ঞতা। তখন মনটা খারাপ হয়ে গেল স্যার। হ্যাঁ, শেষ করলেন, মন খারাপ হয়ে গেল কেন? আমি বুঝতেই পারিনি তো শেষ হয়ে গেল। থ্যাংক ইউ স্যার একটা সো মাচ। প্রশ্ন করবো কি? জি শিওর শিওর, বলেন। স্যার হচ্ছে she looks at the photograph dash you have taken right now. এখানে দ্যাট বা হোয়াট যে কোনো একটা, মানে আমার কাছে দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। এটা আমি চুজ করব কিভাবে যে কোনটা রাইট? এটা আসলে হোয়াটটা মানে এটা আসলে সেন্টেন্সের উপরে, আপনি যখন বলছেন দ্যাট, এই দ্যাটটাও বসানো যায়, এখানে হোয়াটটাও বসানো যায়। মানে এখানে সেন্টেন্সের উপরে আপনি রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন আপনি দ্যাট বসাচ্ছেন, সেটা কিন্তু মানে এই সেন্টেন্সকে রিলেশনটা তৈরি করতে পারে। আবার হোয়াটটাও যদি বসান সেটাও রিলেশন তৈরি করতে পারে। এখন কথা হচ্ছে জি অপশনে যদি দুটো থাকে সেক্ষেত্রে জি কোনটা করবেন, তাই তো? জি অপশনে স্যার। দুটো থাকলে আপনি দ্যাটটা বসাবেন, কারণ এখানে হোয়াটটার থেকে দ্যাটটা যদি বসান সেটাকে আসলে সাউন্ডস গুড। এই সকল জায়গার মধ্যে আমাদের একটা ট্যালেন্ট আছে না, যে যেটা শুনতে ভালো লাগে সেটা অ্যান্সার হোক আর না হোক আমরা অ্যান্সার করে আসি না মাঝে মধ্যে, শুনতে বেশি ভালো লাগছে এটা। এটা এরকমই হচ্ছে আরেকটা ছিল যে
অল অফ হোম, অল অফ দেম, মনে হুম হচ্ছে দুটো দিলেই ঠিক হয়। তো এটা হচ্ছে যে বিদ্যাবাড়ির গত দিনের আহ, পরীক্ষাতে ছিল। তো হুম দুইটাতেই অ্যান্সার হচ্ছে হোয়াট ছিল, আর ওইটাতে অল অফ হোম ছিল। অল অফ হুম ছিল। মানে জি, আর এটা এখানে আসলে হয়, হোয়াট এটা ছিল। এটা আমি বললাম না যে যেমন আপনার প্রথম যে বিসিএস এর এবার যে 46তম বিসিএস এর প্রথম যে প্রশ্নটা আছে সেটাই ছিল কোনটি ভার্ব, মোবিলাইজ, সুগার, মানে এই জাতীয় মোবাইল। কথাগুলো আপনি নিয়ে কিন্তু মোবাইলকে বলে আমরা অ্যান্সার দিয়েছি মোবাইল, আবার এটাকে মোবিলাইজও বলতে পারেন। তো এই জাতীয় জিনিসগুলো নিয়ে না আসলে কনফিউশন আছে, মানে এখানে সার্বজনীন বলতে কোনো কিছু নাই যে এটাই অ্যাপ্রোপ্রিয়েট এটাই সবসময় হবে। তো সেই জন্য সার্বজনীন না চিন্তা করে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা চিন্তা করার চেষ্টা করব, বা থাকে না যে যেটা আসলে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ, তো সেটা নেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য এটা আসলে আপনার যে কোনো একটা বসালেই হয়ে যাবে, মানে এখানে যে ভুল আছে কোনো কিছু ভুল কিন্তু না এখানে। অবজেক্টিভ ফর্মের মধ্যে আপনি দ্যাট দ্বারা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বসাতে পারেন, হোয়াটও ব্যক্তি বা মানে বস্তুর ক্ষেত্রে বসাতে পারেন। তো সেক্ষেত্রে আচ্ছা, কোয়েশ্চেনটা কি ছিল আরেকবার বলবেন তো? স্যার প্রথমটা ছিল যে শি লুকস অ্যাট দ্য ফটোগ্রাফ দ্যাট ইউ হ্যাভ টেকেন রাইট নাও। হ্যাঁ, দ্যাটটা বস্তুর ক্ষেত্রেও বসানো যায়, হোয়াটটাও বস্তুর ক্ষেত্রে বসানো যায়। তো সেই ক্ষেত্রে আপনার মানে দ্যাটটা বসালে যে ভুল হবে আমি সেটা বলবো না, দুটোই কারেক্ট। আরেকটা স্যার ছিল যে মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স, কমা, ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস। এখন ড্যাশে ছিল যে অল অফ হোম, অল অফ দেম, মানে অপশনের মধ্যে। আচ্ছা, অল অফ হুমটা এখানে আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় কেন, এটা অবজেক্টিভ ফর্মে চলে যায় আর কি। ঠিক আছে, তো সেই জন্য অবজেক্টিভ ফর্মে যদি আপনি একটা কাজ করবেন, ওই যে আপনাদের রিলেটিভ প্রোনাউনের যে জায়গাটা আছে সেই জায়গাটা একটু রিডিং পড়ে যাবেন, তাহলে আপনার মানে মোটামুটি ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আসলে আপনাকে ওইভাবে বোঝানো থেকে আপনি একবার রিডিং পড়ে গেলেই বুঝা যাবেন ব্যাপারটা। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন ছিল। অনেক প্রশ্ন আছে আপনাদেরকে, আমার বাসায় যেতে হবে না, বলেন। স্যার অল অফ হোম আর অল অফ দেম যে বিষয়টা আছে না, এটা আমার বইতে আমি পড়েছি যে যদি কমা থাকে তাহলে সেক্ষেত্রে অল অফ হোম দিতে হবে, আর যদি কমা না থাকে সেন্টেন্সটা কমপ্লিট করে ফুল স্টপ দেওয়ার পরে যদি ড্যাশ থাকে তাহলে সেক্ষেত্রে অল অফ দেম দিতে বলছে। এটা এটা জানেন, এসব এসব যে নিয়ম, মানে আমরা কতিপয় টিচাররা যখন কোনো কিছুর আসলে এক্সপ্লেনেশন পাই না তখন এরকম অদ্ভুত টাইপের কিছু কিছু কথা বলে থাকি আমরা, জানেন, যে এটা এরকম আছে তাই এরকম হবে, ওইরকম আছে তাই ওইরকম হবে। এগুলো আসলে ইংরেজি ভাষাটা কি এরকম না, মানে সাবজেক্টটা ওই যে যেমন ম্যাথমেটিক্স, পদার্থ, গ্রামার এসব কি প্রপার নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ওগুলো হচ্ছে সাবজেক্টের নাম যদি বসায়, স্পেসিফিক করে যদি বসায় সেক্ষেত্রে মানে সাবজেক্টের নামটা যদি বোঝেন তো সেক্ষেত্রে এটা একটা হয়ে যাচ্ছে প্রপার নাউন, কিন্তু যদি বিদ্যাকে বোঝায় তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আর যেটা বললাম আপনাদের যে রিলেটিভ প্রোনাউনের যে জায়গাটা আছে রিলেটিভ প্রোনাউনটা একটু রিডিং পড়ে ফেলবেন, এটাকে আশা করছি এটা নিয়ে খুব স্যার একটা আপনার কাছে আর একটা কনফিউশন হবে না। প্রশ্ন। বলেন। স্যার এই যে আমাদের প্রোনাউনের ক্ষেত্রে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে, হ্যাঁ তো যে যেগুলোতে বলে যে সেন্টেন্সের ক্ষেত্রে যে যদি হচ্ছে যে পার্সন গুলো তো সেন্টেন্স ওয়াইজ ভ্যারি করে, কোথাও তো দেখা যাচ্ছে যে ফার্স্ট পার্সনটা আগে দিতে হচ্ছে, কোথাও সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। তো আমাদের একটা প্রশ্ন পড়েছি যে সেন্টেন্সে বলা আছে যে যদি কোনো সেন্টেন্স দ্বারা অপরাধ সংঘটিত হয়েছে বা স্বীকারোক্তি বোঝাচ্ছে সেক্ষেত্রে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন এন্ড দেন থার্ড পার্সন হবে, এভাবে বোঝাচ্ছে। তাহলে শ্যাল বি পানিশড সেন্টেন্সের শেষে আছে, সেক্ষেত্রে এই কোঅর্ডিনেশনটা কেমন হবে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, না থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন? আপনার কথা আসলে আমি বুঝি নাই, ফার্স্ট মানে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন, যাই হোক। মানে অনেক ক্ষণ বললেন, তো আসলে প্রশ্নটা কি ছিল সেটা একটু যদি ছোট করে বলতেন। সেন্টেন্সের শেষে আছে শ্যাল বি পানিশড। হ্যাঁ, এর আগে কি ছিল? এই সেন্টেন্সে মানে প্রথমে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিন পার্সনটি আছে। আচ্ছা আচ্ছা, মানে কোন একটা এখানে যদি ওইটা অপরাধ স্বীকার করার কোঅর্ডিনেশনটা ক্ষেত্রে কেমন বলা হয়, হবে? অপরাধ স্বীকার করার ক্ষেত্রে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, মানে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ধরি, তো সেই ক্ষেত্রে 1 2 3 হবে নাকি 2 3 1 হবে সেটাই তো জিজ্ঞাসা করতে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, তাই না? সেক্ষেত্রে জি এটা যেহেতু পানিশডের কথা বলা হচ্ছে এটা 2 3 1ই হয়ে যাবে, এটা কিন্তু অপরাধ স্বীকার না, এটা 2 3 1ই হয়ে যাবে, আই ইউ অ্যান্ড হি হবে না সেক্ষেত্রে, ইউ, হি অ্যান্ড আই শ্যাল বি পানিশড, এটা হয়ে যায়। ঠিক আছে, ভাই ধন্যবাদ। আমি ওই জিনিসটা আমি একটু শিওর হতে চাচ্ছিলাম, আমি যেটা বলছিলাম আর কি যে এভরি ম্যান ইজ পটেনশিয়াল, তো এই যে পটেনশিয়ালটা কি নাউন এখানে, আমি যেটা বলছিলাম আর কি। পোটেনশিয়াল, হ্যাঁ, প্রত্যেক মানুষই সক্ষম, কি মানুষ, তো সেক্ষেত্রে হ্যাঁ সক্ষম অবশ্যই নাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, সেটাই আমি ঠিক। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে আপনাদেরকে ছুটি দিব না আপনারা আমাকে ছুটি দিবেন বলেন? ওকে, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স, মানে আপনারা যেহেতু লাস্ট পর্যন্ত এখনো 148 জন আছেন এবং আপনাদের ধৈর্য আছে দেখে ভালো লাগলো। ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চ
স্যার আগামী ক্লাসে আমাকে আনমিউট না করলে আমি আরই দেবো। আচ্ছা, আপনি কোথায়? মিজানুর রহমান আছেন? আপনাকে এখনই আনমিউট করে দিচ্ছি, আগামী ক্লাসে ভুলে গেলে পরে কি হবে? হ্যান্ড রেজ করতে পারেন, সমস্যা নেই। আনমিউট করে দিচ্ছি। আমি মিজানুর রহমান, হ্যাঁ আনমিউট করে দিলাম। মিজান কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি ভালো ওয়ালাইকুম আছি আসসালাম। আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? ভেরি গুড, মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। স্যার আহ আমি স্যার নতুন স্টুডেন্ট, তাই স্যার অনেক প্রশ্ন থাকে স্যার, ওকে মানে মাঝে ওকে, ঠিক মধ্যে আছে, বলেন। প্রশ্ন করতে পারি না স্যার। আচ্ছা, আপনি আপাতত যেটা করবেন, মানে আমরা আসলে লেকচার বাই লেকচার যাই, মানে আস্তে আস্তে লেকচার বাই লেকচার গেলে হয় কি, যে আমি তো আপনার লেকচার যেমন একটু আগে যেটা আমাদের প্রশ্ন করলেন একজন নীতি মনে হয় ছিলেন, তো এটা কিন্তু আমরা এর পরের ক্লাসেই শিখতাম, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে জায়গাটা আছে সেটা পরের ক্লাসে শিখতাম। তো লেকচার বাই লেকচার গেলে হবে কি, যে আপনার আস্তে আস্তে কোঅর্ডিনেশনটা ঠিক থাকবে আর কি। আপনি একটা লেকচারের পরে আরেকটা লেকচার ফ্রম নোওয়্যার যদি আপনি ওই প্রশ্নটা করেন, তো সেক্ষেত্রে আমি একটার অ্যান্সার হয়তো বা করে দিতে পারি, কিন্তু এটা আমার অন্য স্টুডেন্টদের মাথায় কিন্তু কনফিউশন সৃষ্টি হবে। অন্য স্টুডেন্টরা চিন্তা করবে কি, যে ওরা হয়তোবা অনেক পড়ে ফেলেছে, বা স্যার হয়তোবা এটা পড়িয়েছে, আমি হয়তোবা পারছি না, আমি তো এটা বুঝতেই পারছি না। তো সেজন্য সবার একটা সিকোয়েন্স যদি থাকে, মানে কোয়েশ্চেন গুলো যদি ক্লাস রিলেটেড হয়, তাহলে আর কি আমার জন্য সুবিধা হয়। তাতে করে আমার অন্য স্টুডেন্টরা আসলে ভয়টা একটু কম পাবে। ঠিক আছে, কারণ হঠাৎ করে যখন আপনারা একটু কঠিন কথা বলছেন, এটা কিন্তু অন্য স্টুডেন্টরা ভয় পেয়ে যাচ্ছে যে আল্লাহ কত কঠিন কথা বলছে। তো সেজন্য যাই হোক, আমরা ক্লাসের সিকোয়েন্সে থাকবো ইনশাল্লাহ। আর বাকিটা হলো কি, যে আমরা টপিক গুলো শেষ করার পরে তো যখন টপিক গুলো স্যার পরীক্ষায় আসে, সেজন্য সমস্যা, হ্যাঁ হ্যাঁ পরীক্ষা তো অবশ্যই আসবে। মানে পরীক্ষা আপনার মানে বিসিএস এর যে টপিক গুলো আছে, এগুলো তো আপনার বিসিএস এর গ্রামারটা যখন শেষ হয়, তো গ্রামারটা যখন শেষ হয়, সেই গ্রামারটা শেষ হয়ে গেলে পরবর্তীতে দেখা যায় আপনি যে কোনো পরীক্ষার জন্য গ্রামারের জন্য কিন্তু প্রিপেয়ার। লিটারেচার যদি শেষ হয়, আপনি যে কোনো পরীক্ষায় লিটারেচারের জন্য প্রিপেয়ার। একটু ধৈর্য ধরে আর কি সময় দিতে হবে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। বাসায় যাই, যদি বাসায় ঢুকতে দেয় আর কি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।